আপনার নামটা একটু বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মুসলিমা খাতুন, আমি ঝিনাইদহ জেলা থেকে এসেছি। বয়স কত আপনার এই মুহূর্তে? আমার বয়স এখন 28 বছর। 28 বছর। এবং আপনি ঢাকা শহরে এখন থাকছেন? না, আমি ঢাকা শহরে থাকি না, আমি ঝিনাইদহতেই থাকি। আমি চাকরি করি উপসহকারী কৃষি অফিসার, খামারবাড়িতে আমার হেড অফিস। আমার পোস্টিং ঝিনাইদহতেই। মানে আপনার ওখানেই বাড়ি এবং ওখানেই আপনি কাজকর্ম করেন? জি, মাস্টার্স পড়ি আমি ইডেন মহিলা ওকে, কলেজে। ইডেনে মাস্টার্স পড়ছেন? জি, আমি মাঝে মাঝে আসি আর কি, চাকরির খাতিরে একটু কম আসা হচ্ছে। ওকে, ফাইন। আমরা একেবারে ছোটবেলা থেকে শুরু করতে চাই, যেখান থেকে আপনার মনে পড়ে। ছোটোবেলা থেকেই, জন্ম থেকেই বলতে চাই, সেটা হচ্ছে আমরা 4 ভাই বোন। তো একদম প্রথমে একটা বোন হয় আমাদের, তো ও মারা যায়। যেদিন হয় সেই দিনই পরের দিন সকালে মারা যায়। তো ওই বোনটা মারা যাওয়ার প্রায় 2-2.5 বছর পর আমার বড় বোনের জন্ম। তো বড় বোন অনেক ফর্সা সুন্দর, ও খুব আদরের। আর ওর 2.5 বছর পরে আমার জন্ম, এটা হচ্ছে 89 সাল, 25/12/89। তো আমার জন্মের কথা শুনে আমার বাবা চাইতো যে আমার জায়গাটায়, মানে আমি যেন ছেলে হই, এটা আমার বাবা চাইতেন। আচ্ছা। তো যখন আমার নানু বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গাতে, আমি যখন জন্মালাম আমার বাবাকে সংবাদ দেওয়া হলো ঝিনাইদহতে। তো আমার বাবা শুনলো যে মেয়ে হয়েছে। আমার বাবা যায়নি আমাকে দেখতে। তো আমার মা ওই সময় অনেক বেশি অসুস্থ ছিল, আর ডাক্তার আমার নানুকে বললো যে আপনার মেয়ে অনেক বেশি অসুস্থ বাচ্চা হওয়ার পরে, তো উনি যদি এখন বাবুকে বুকের দুধ খাওয়ায় তাহলে উনি আরও বেশি অসুস্থ হয়ে যাবে। আমি আসলে বুকের দুধ পাইনি কখনো। আমি আমার 4 ভাই বোনের মধ্যে আসলে খুব বেশি দুর্বল। তো ওইভাবে আমি 3-4 মাস নানু বাড়িতে থাকার পরে যখন বাসায় আসলাম, আমাকে আমার মা নিয়ে আসলো। আমি কখনোই বুকের দুধ পাইনি, আমাকে গরুর দুধ খাওয়ানো হতো। তো বাসায় আসার পরে আমার বাবা, আমি হয়েছি কালো, মানে খুব চিকন, খুব রোগা রোগা। আমার বাবার পছন্দ হয়নি। তারপরেও সে চাইতো যেন একটা ছেলে হয়। সেই হিসেবে আসলে তার মনটা খুব বিষণ্ণ ছিল। আর বারবার বলতো আমার আবারও মেয়ে হলো, আমার ঘর অন্ধকার হয়ে যাবে, আমি একটা ছেলে চাইতাম, এসব বলতো। যাই হোক, এইভাবেই আসলে শৈশব। আর যখন একটু বড় হয়েছি, নানু বাড়িতে আমার বড় বোনকে খুব বেশি ভালোবাসতো। তো আমার নানু মাঝে মাঝে, মানে আমাদের বাড়িতে, মানে ওই আশেপাশের মামা যারা আছে তাদেরকে মাঝে মধ্যে পাঠাতো, আমার মামাকেও পাঠাতো, যে বলতো ওকে নিয়ে আয়, ওর নাম মেহজাবিন, বড় বোন, ওকে নিয়ে আয়, ও একটু বেরিয়ে যাক, ওকে অনেক দিন দেখিনি। এভাবে মামা আসতো, এসেই শুধু বলতো যে বুবু হচ্ছে মেহজাবিনকে নিতে এসেছি। তো ওকে নিয়ে যেত, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। ও আমার সামনে, ও ছোটো, আমার 2.5 বছরের বড় আর কি। তো ও কাপড় চোপড় গুছায় নিয়ে আমার সামনে দিয়ে হাসতে হাসতে চলে যেত, আমি দেখতাম। আবার মাঝে মাঝে আমিও খুব শখ করে মানে যেতে চাইতাম ওর সাথে নানু বাড়িতে। তো গেলে মানে আমার নানা, খালা, মামা কেউ তেমন খুশি হতো না আমাকে, ওকে দেখে খুব খুশি হতো, কোলে নিত, আদর করতো, এরকম। আমাকে ওরকম করতো না। তারপর মানে আমরা গ্রামের দিকে থাকতাম, তো আমাদের বাসায় টেলিভিশন ছিল না। কিন্তু নানু বাড়িতে রঙিন টেলিভিশন ছিল, ডিশ লাইন ছিল। তো ওরা, আমার খালামণি হচ্ছে আমার মামাতো বোনদেরকে নিয়ে, ওকে নিয়ে মানে টেলিভিশন দেখতো, কার্টুন দেখতো, হিন্দি ছবিতে নাচ গান এসব দেখতো। তো আমার মামাতো বোন টোন, ভাই, আমার বোন সবাই একসাথে নিয়ে, কিন্তু আমাকে ডাকতো না আমার ছোটো খালা। ঘরের দরজা বন্ধ করে দেখতো, আর যখন একটু জানালা খোলা থাকতো ওই জানালা দিয়ে আমি বাইরে দাঁড়িয়ে দেখতাম, মানে আমাকে ঢুকতেই দিত। আমার চেহারা দেখলে সবাই রেগে যেত, এরকম একটা অবস্থা। মানে আমার নানু বাড়িতে সবাই মানে সুন্দর চেহারার ভক্ত, এটাই আর কি। তো আমি ওরকম যখন দেখতাম, আমার খালা যখন দেখতে পেতো যে আমি এভাবে টেলিভিশন দেখছি, ও রেগে যেত, বলতো এই যা যা, এখন টিভিতে কিছু হচ্ছে না, দেখার মতো কিছু হচ্ছে না, যা। তারপরেও দেখতাম। পরে আমার খালা দেখা যাচ্ছে যে এই রিমোট দিয়ে এই চ্যানেল সেই চ্যানেল টিপি করতে করতে টেলিভিশনটা বন্ধ করে দিত, দিয়ে বেরিয়ে আসতো। তখন মামাতো বোন, আমার বোন সবাই বেরিয়ে আসতো, বাধ্য হয়ে, ওদের হাতে তো রিমোট থাকতো না। বেরিয়ে আসতো, বেরিয়ে আসার পরে খালা ঘরে চলে যেত, আর আমার ওই বোনেরা, ভাইরা সবাই মানে আমার সাথে খুব খারাপ ব্যবহার করতো, বলতো তুই গেলি কিসের জন্য, তোর কি না দেখলে হয় না, টিভিটা বন্ধ করে দিল, এরকম করে সবাই মানে খারাপ বিহেভ করতে পারে। আমার অনেক খারাপ লাগতো, আমি একা একা বসে থাকতাম। তারপর দেখা গেল যে 10 দিন 12 দিন পরে আমার বাবা আমাদেরকে নিয়ে আসতে যেত।
তখন আমার নানি বলতো যে থাক মেহজাবিনকে যেতে হবে না, এরকম ওকেই আটকাতো। মানে সুন্দর যে সে তাকে আটকাতো। হ্যাঁ, আমার বড় বোনকে, ওকে যেতে হবে না এরকম বলতো। তো আমাকে কেউ ওরকম বলতো না, আমি আমার বাবার সাথে চলে আসতাম বাড়িতে। তা মানে আমার শৈশবকালটা ঠিক এইভাবেই কেটেছে। মানে আমি চেহারার কারণে আমার মাও আমার সাথে ভালো ব্যবহার করেনি। আমার মাকে দেখে আমার দুই বোন, ওরা, আমি কালো, আমার দুটো বোন সুন্দর, ওরা আমার মাকে দেখে আমারে ওরকম করে কথা বলতো, কালকুটি কালকুটি বলতো। এগুলো বলতে আসলে খারাপ লাগে। যাই হোক, আমার মার কাছে আমার মা ওইভাবে বলতে দেখে আমি কখনো আমার মাকে নালিশ করিনি যে আমাকে এভাবে কেন বলছে। আর বাবার কাছে নালিশ করতাম, আমার বাবা বলতো যে ওদেরকে বকা দিত, ভাই এভাবে বলিস কেন, যে মানুষ কি কালো হয় না, আর তোমাদেরই তো মনে এভাবে বলো কিসের জন্যে। কিন্তু আমার মা কখনো বলতো না। তো যাই হোক, এভাবে আসলে শৈশবকালটা কেটেছে। তো আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার বোন পড়ে ক্লাস 10, বড় বোনটা। ওই সময় ওর একটা বখাটে ছেলের সাথে অ্যাফেয়ার হয়। সে বাবার একটাই মাত্র ছেলে ছিল, অনেক প্রপার্টি ছিল, বাট সে মানে পড়াশোনা করতো না, এরকম একটা ছেলে। তো বাসা থেকে খুব ওকে নিষেধ করতে, টানা প্রায় 1-1.5 বছর ওরকম অ্যাফেয়ার, নানান ফোনে কথা টথা বলা, নানান ঝামেলা, বাসা থেকে খুবই নিষেধ করতো ওকে, কিন্তু ও শুনতো না। তাই হোক, অবশেষে ও মানে এসএসসি পরীক্ষা দিল হচ্ছে 2002 সালে। তখন ও 2টা সাবজেক্টে ফেল করলো, আমার বড় বোনটা। জি, আপনার বড় বোন যখন এসএসসি দিচ্ছে তখন আপনার বয়স কত? আপনি কোন ক্লাসে পড়ছেন? তখন আমি পড়ি ক্লাস 8-এ। ক্লাস 8-এ, ওকে। মানে ও যখন এসএসসি দেয় তখন হচ্ছে আমি ক্লাস 8-এ, 9-এ কেবল উঠেছি আর কি। ওটা হচ্ছে 2002 সাল। আচ্ছা। তো ও ফেল করার পরে মানে ওইভাবে ওর বয়ফ্রেন্ডকে নিয়ে নানান অশান্তি হচ্ছিল, বাসা থেকে নিষেধ করতে পারে। আমার মা বয়ফ্রেন্ডকে নিয়ে মানে বড় অপার বয়ফ্রেন্ড আর কি, বড় বোনের অ্যাফেয়ার ছিল একটা বখাটে ছেলের সাথে। তো ওকে নিয়ে অশান্তি হচ্ছিল? ও আচ্ছা, মানে বাড়ি থেকে অশান্তি হচ্ছিল? বাড়ি থেকে খুব নিষেধ করতো, মানে ফেল করার পরে আরো বেশি অশান্তি হচ্ছিল? হ্যাঁ হ্যাঁ। তো ও বাসা থেকে যে ওড়নাটা পরে গেছে, বোরকার উপরে নেকাপ টেকাপ পরে ওড়না পরে গেছে একটা। তো আমার বাবা বাইরে দাঁড়িয়েছে, দেখছে যে মেয়ে ঢুকছে এরকম। তো ও ক্লাসে ঢুকে পরীক্ষা টরীক্ষা কতটুকু দিয়েছে ও জানি না। যাই হোক, ও মানে আধা ঘন্টা কি 1 ঘন্টা পরে ওয়াশরুমে যে ওপরের ওড়নাটা চেঞ্জ করে ওই সামনের দরজা মানে বারান্দা দিয়ে চলে এসছে বাবা মাকে দেখতে। ও দেখছে যে বাবা মা ওকে দেখতে পাচ্ছে, কিন্তু বাবা মা ওড়না চেঞ্জ করছে দেখো, বাবা মা তোকে চিনতে পারেনি। তারপরে একাডেমিক বিল্ডিংয়ের পিছনের গেট দিয়ে ওর বয়ফ্রেন্ডের সাথে চলে গেছে, মানে বাড়ি থেকে পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার পরে ওকে নিয়ে খুব টেনশন, মানে আমাদের এলাকায় ওই প্রথম মানে পালিয়ে গেল আর কি। আর মানে পরীক্ষা সেন্টার থেকে পালিয়ে যাওয়াটা মানে সব মিলিয়ে খুব বিচ্ছিরি একটা কেলেঙ্কারি অবস্থা। আর বাবা মা মানে একেবারে হতাশ। তো ও তো বিশাল একটা হার্ট করলো। তো আমার বাবা আসলে কেমন পাগলের মতো, ওর তো প্রায় 6 মাস মতো কোনো খোঁজই পাওয়া যায়নি। ও পালিয়ে যাওয়ার 4-5 দিন পরে বাসায় টেলিফোনে ফোন করছে। ফোন করে বলছে যে আব্বা রিসিভ করার পরে ও আব্বা বলছে যে মা তুমি আমাকে দেখতে আসবে না, কাঁদছে বলছে। তখন ও বলছে যে না, তোমাদেরও আমার দরকার নেই, আমারও তোমার দরকার নেই। এভাবে বলার পরে বাবা ওর লাইন কেটে দিয়ে মানে আমার ও খোঁজই নাই। এবার 5-6 মাস পরে আমার বাবা বাধ্য হয়ে কেস করলো যে আমার মেয়েকে এরকম নিয়ে গেছে, নাবালক মেয়ে, আমি পাচ্ছি না। তারপর ওরা কেস করার পরে পুলিশের যে নানান হ্যারাসমেন্ট এগুলো ওরা শিকার হলো, এগুলো পরে ওদেরকে পাওয়া গেল, ওরা আসলো আর কি। তখন আমার বাবা মেনে নিল ওকে। মেনে নিল? হ্যাঁ, মানে জামাই সহ মেনে নিল? হ্যাঁ, জামাই সহ মেনে নিল। তো যখন ওকে মেনে নিল, ও বাসায় আসলো, তখন ও 4 মাসের প্রেগনেন্ট। তখন ওর বেবি হলো 2004 সালে, আর ওকে ক্লাস 9-এ ভর্তি করে দিয়ে হলো 2005 সালে। ওই টিচারদেরকে বলে যে যাই হোক ভুল টুল করেছে, আপনারা আবার একটু শুরু করার ব্যবস্থা করেন। তো ওকে 9-এ ভর্তি করে দিল। ওর বেবিটা তখন বসতে শিখেছে। আর ওই 2005 সালে আমি এসএসসি ক্যান্ডিডেট। তো আমি ওর বাবুটাকে রাখি, পড়াশুনো করে, আমার তো আর স্কুল নেই। ও যেত স্কুলে আর পড়াশোনা করতো। যাই হোক, এইভাবেই ও এসএসসি পাশ করলো। তারপর এসএসসি পাশ করার পর ওর হাজব্যান্ড বিদেশে গেল। আমার বাবাই খরচা করে বিদেশে পাঠায়, মানে ওদের সাথে আসলে আত্মীয়তা হয় না, কিন্তু তারপরেও মেনে নিয়েছে, কি করা যাবে। এই ফাঁকে 2 বছর ছিল ওর হাজব্যান্ড বিদেশে, ও এই ফাঁকে ইন্টারমিডিয়েটটা পাশ করলো। আচ্ছা।
পাশ করার পরে ইডেন মহিলা কলেজে অ্যাডমিশন দিল। ও হচ্ছে ইকোনমিক্সে চান্স পেল। চান্স পাওয়ার পরে ও যখন মানে স্কুলে থাকতে প্রাইভেট পড়তো, তখন ওর সাথে আরও কয়েকটা ওর ফ্রেন্ডও প্রাইভেট পড়তো। আমরা সবাই গার্লস স্কুলে পড়ছি, বাট বয়েজ স্কুলটা পাশেই ছিল। বয়েজ স্কুলের কিছু ফ্রেন্ড ওর সাথে প্রাইভেট পড়তো। ওখানে একটা ছেলে ওরই ক্লাসমেট ওকে খুব পছন্দ করতো ওই সময়, যখন ওরা হাজব্যান্ডের সাথে ওর অ্যাফেয়ার ছিল। তো ও ইডেনে চান্স পাওয়ার পরে ওই ভাইয়াটা বললো যে দেখ, সেই সময় আমি তোকে খুব পছন্দ করতাম, তোকে এখনও আমি পছন্দ করি। এটা বলার পরে ও দেখলো যে না, আসলে ও একটু বল পেলো। হ্যাঁ, আর ইডেন কলেজে চান্স পাওয়ার পরে ও দেখলো তো এটা একটা অন্যরকম জগৎ। ও একদম গ্রাম লেভেলে বিয়ে করছিল, মানে তখন আর ওর ফ্রেন্ডটা এরকম বললো যে আমি তোকে এখনও পছন্দ করি। তখন ও একটু মানে ভরসা পেল। তারপর ওর হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দিল। দেওয়ার পরে মানে ওই ভাইয়াটার সাথে ওর রিলেশন শুরু। এই পর্যন্ত আমি ওর গল্পটা থামাতে যাচ্ছি, তারপর আমি আমার গল্প বলছি। আমি 2005 সালে এসএসসি পাশ করার পরে আমার বাবা আমাকে খুলনাতে কৃষি ডিপ্লোমা ভর্তি করে দিল। জি। তো আমি আমার বোন যখন পালিয়ে গিয়ে বিয়ে করছিল, তখনই আমি মানে বাবা মায়ের এরকম মানসিক অবস্থা দেখে খুব চারিদিকে মান সম্মানের একটা বিচ্ছিরি হ্যারাস, এই কারণে আমি মানে খুব ডিটারমাইন্ড হয়েছিলাম ওই সময় যে আমি কখনো পালিয়ে গিয়ে বিয়ে করব না, প্রেম করব না। এই আমার বাবা মাই আমাকে আশীর্বাদ করে ভালো ছেলে দেখে বিয়ে দেবে, এরকম একটা ইচ্ছে ছিল। ওকে। তো আমি যখন ডিপ্লোমা সেকেন্ড ইয়ারে পড়ি, তখন আমার বাবা আমাকে একটা বিয়ে ঠিক করেছিল। সেই ছেলেটা ঢাকাতেই ছিল, সেটা মিডিয়াতে এটিএনে মানে আর কি চাকরি করতো, প্লাস দু একটা ওই নাটক টাটক নির্মাণ করতে, এরকম একটা। তো সেই ছেলেটা আমাকে দেখে পছন্দ করছিল, বাট তার পরিবার আমাকে পছন্দ করেনি। ওকে। এই তো এখানে আর হলো না। আমার মায়ের একটা স্বভাব আমি বলতে চাই যে উনি খুব আগাম গল্প করা পছন্দ করে, আগে আগে গল্প করে, আর সে কখনো নিজের দোষগুলো ধরে না। আর যখন মানে আমি জাস্ট বলছি, এগুলো আমার নিন্দা বলছি না, আমি সারা জীবন এরকমই দেখে আসছি। তো কখনো নিজের দোষ ধরে না। ইভেন যদি তার নিজের দোষ ধরা হয়, তখন সে এতটাই আগুন হয়ে যায় যে মানে উল্টা সে আরও বদনাম দেয়, মানে মিথ্যা একটা বদনাম দিয়ে থামানোর চেষ্টা করবে, এইভাবে এরকম। আর আমার বাবা হচ্ছে কি, উনি খুব কেয়ারলেস সংসারের প্রতি। সে বাইরে মানে অন্যদের কাছে সে উদার হওয়া পছন্দ করে, সম্মানিত হওয়া পছন্দ করে, বাট সে পরিবারের প্রতি খুব কেয়ারলেস, এরকম। তো আমার বাবা যখন আমার ওই বিয়েটা ঠিক করলো, তখন আমাকে থার্ড ইয়ারে আমি পড়ি, প্রায় থার্ড ইয়ারেই উঠেছি ওই সময়। তো আমার বাবা আমাকে টাকা দিয়ে আসতে গেছে, হোস্টেল খরচ দিয়ে আসার সময় আমার বাবা বলছে যে তোমার থার্ড ইয়ার মানে 6th সেমিস্টারে উঠবো আমি ওই সময়। আমার বাবা বলছে তোমার 6th সেমিস্টারে ওঠার আগ দিয়ে যদি বিয়ে হয়ে যেত তাহলে খুব ভালো হতো। আমি বলছি কেন? বলছে যে তাহলে টাকাটা ওই তারেক দিত, মানে আমার যে ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে ওই ছেলেটার নাম হচ্ছে তারেক। এখন বলছে তাহলে ও তোমার ভর্তি খরচটাও তারেক দিত। মানে আমার বাবা সবসময় চাই যে অন্যরা কষ্ট করুক, যাই করুক, কোনোভাবে কাজটা কমপ্লিট হয়ে যাক, আমি ঝামেলামুক্ত হয়ে যাই, এরকম একটা মেন্টালিটি। বদনাম না, আমরা সব ভাই বোনই এরকমই দেখে আসছি। যাই হোক, বাবা বড় বোনকে বেশি ভালোবাসতো, ওর প্রতি একটু যাই হোক। আচ্ছা, আমি এখন বলছি যে আমি আমার বাবাকে বললাম যে তুমি তাহলে ওই কথা কেন বলছো, সেমিস্টার ফি অনলি 2500 টাকা, আর তুমি বিয়ের অ্যারেঞ্জ তো অনেক বেশি হয়, তো তুমি এই কথা কেন বলছো, 2500 টাকা তুমি দিতে পারবে না, এটাই কি? আমার বাবা কোনো কথা বললো না, আমাকে টাকা দিয়ে বাসায় চলে গেল। তো আমার যখন বিয়েটা ঠিক হয়েছে, অলরেডি আমার সাথে তার দেখা হয়নি, কিন্তু আমার বোন, আমার ভাই তাকে দেখে এসছে। মানে ছেলেটা আমার জীবনে একটা ইয়াং ছেলে চেহারা, এত মানে একটা হাড্ডি সার, হ্যাঁ, আর চুলগুলা বড় বড় এরকম, মানে আমি একেবারে চুজেবল না, তো বয়সও অনেক। যাই হোক, তারপর আমি সবসময় বলতাম যে না, আমি কখনো বাবা মা আমাকে আশীর্বাদ করে দেবে, সেই হিসেবে আমারও মানে ওদের বর্ণনা শুনে আমারও পছন্দ হয়নি, তারপর আমি মেনে নিয়েছিলাম। তো যাই হোক, আমার মা মানে আমার সাথে দেখা সাক্ষাৎ, আমার ওই পাত্রটার সাথে দেখা সাক্ষাৎ হওয়ার আগেই আমার মা আমাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার কাছে বলে বেরিয়েছে মেয়েকে মিডিয়ার একটা ডিরেক্টরের সাথে বিয়ে দিচ্ছি। এইভাবে বিশাল গল্প করে, মানে আমি
কলেজেই আসি, আমি কিছুই জানি না। তারপর কিছুদিন পর আমার বাবা বলতেছে, তোমাকে তো ওই পাত্রপক্ষের থেকে দেখতে আসবে, তুমি বিয়ে তো হয়েই যাবে, তুমি তোমার লাগেজপত্র সব গুছাই নিয়ে প্রিন্সিপাল স্যারকে বলবা যে তোমার বিয়ে হয়ে যাবে, তুমি আমার বিয়ে হয়ে যাবে, আমি ঢাকায় ট্রান্সফার হয়ে যাব, আমার জন্য টিসি রেডি করবেন, এটা তোমার প্রিন্সিপালকে বলে তুমি জিনিসপত্র গুছাই নিয়ে চলে আসবা। তো এর মাঝে আমার ওই ছেলেটা আমাকে দেখতে এসেছে, দেখতে আসার পরে আমাকে দেখে বেশ পছন্দ হয়েছে তার। তো আমার বান্ধবীদেরকে আমারও পছন্দ, মানে সে আমাকে পছন্দ করছে, বাট তাকে দেখে আমার মোটেও পছন্দ হয়নি, আমার বান্ধবীদেরও পছন্দ হয়নি। এই তোরে কি ঠিক করছে, বাদ দে, এরকম বললো। তারপর আমি বলছি, না রে, বাবা মা ঠিক করেছে, তা থাক, সব তো আর চেহারার মধ্যে নেই, ভালো মন মানসিকতা থাকতেই পারে। আমি আর কিছু বললাম না। তারপর প্রিন্সিপাল স্যারকে ওইভাবে বলে আমি বাসায় চলে আসছি। তো বাসায় যখন আসার পরে আশেপাশে লোকজন বলছে, আর কয়দিনই বা 2 দিন বাদে তো শ্বশুরবাড়িতে চলে যাবে, এরকম করে বলতেছে। এবং আমি খুব হতবাক, না আমার সাথে এখন তো কিছুই হয়নি, তাই এত লোকে জানে বিষয়টা, খুব অবাক লেগেছে। তারপর আমি চলে আসলাম। বাসায় আসার পরে ওই পাত্রপক্ষের বাবা মা ওরা দেখতে আসলো, আসার পরে কিছু বললো না, বাড়িতে যে বললো যে মেয়ে দেখে পছন্দ হয়নি, এরকম। যাই হোক, ওই পার্টটা চুকে গেল। বিয়ে যেহেতু হলো না, আমি আবার পরে প্রিন্সিপাল স্যারকে ফোন দিয়ে বললাম যে স্যার এরকম আমি কলেজে আসতে চাচ্ছি। তো তখন প্রিন্সিপাল স্যার আসলে ওই মুহূর্তে একটু অন্য টেনশনে ছিল, হয়তো একটু মনটা খারাপ ছিল। তখন আমার বলছি, দেখো বাবু, তুমি আমাকে বলেছিলে টিসি রেডি করতে, আমি তো ওইটা নিয়েই আসি, তোমার জন্য আমি টিসি রেডি করছি, যাই হোক তুমি আমারে ফোন দিও না। মানে ওই সময় অন্য কারণে টেনশনে ছিল, আমার সাথে ভালো বিহেভ করেনি। এবার আমি আমার বাবাকে বলছি, মাকে বলছি যে স্যার তো এই কথা বললো, এখন কী করা যায়? তখন আমার মা আমার বাবা দুজন মিলে আমাকে ওই লাগেজপত্র সব নিয়ে আবার আমাকে কলেজে রেখে আসলো এবং প্রিন্সিপাল স্যারকে সব ঘটনা খুলে বলল, মানে মিথ্যা বললো যে ওরা প্রাইভেট কার দাবি করেছে দেখে মেয়েকে দেইনি, আমার চেহারা দেখে পছন্দ হয়নি, এটা বলে নাই আর কি। মানে আপনার চেহারা দেখে পছন্দ করেনি? না না, যে ছেলেকে আপনি পছন্দ করলেন না, সেই ছেলে আপনার চেহারা দেখে পছন্দ করলো না? হ্যাঁ, ওকে। ছেলেটা মিডিয়াতে কাজ করতো? ছেলেটা আমাকে পছন্দ করেছে, ছেলেটার পরিবার আমাকে পছন্দ করেছে, ছেলেটার পরিবার আপনাকে পছন্দ করেনি। আচ্ছা। তো ওই পার্ট চুকে গেল আমার। তো আমি ফাইনাল ইয়ারে যখন, তখন আমার বাবা আরও একটা বিয়ে ঠিক করলো। তো ওই ছেলেটা ছিল এসএসসি পাস করে মানে প্রাইভেট পলিটেকনিক থেকে ডিপ্লোমা একটা সেমিস্টার পড়ে বাদ দিয়ে দিয়েছে পড়াশোনা, এরকম একটা ছেলের সাথে। তবে সেই ছেলেটা খুবই সুদর্শন, মানে গল্প শোনা আর কি, আমি দেখিনি। তো ওরকম একটা ছেলের সাথে আমার বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্যে নানু বাড়িতে মতামত দিয়ে আমাকে নানু বাড়িতে নিয়ে গেল দেখানোর জন্য। পরে ওই ছেলের পরিবারও আমাকে দেখে পছন্দ করেনি। তো যাই হোক, ওইটাই শেষ। তারপর আমি ডিপ্লোমা শেষ করে আমি বাসায় চলে এসেছি, চাকরির জন্য পড়াশোনা করতেছি এরকম। এই যে আপনাকে দেখে দেখে পছন্দ করতো না, আপনার ভিতরে ফিলিংটা কি হতো? মানে খারাপ লাগতো না? মানে কনফিডেন্স কমে যেত না? খারাপ লাগতো বলতে কি, মানে আমি সবসময় চাইতাম আমার বাবা আমাকে অবশ্যই একটা ভালো শিক্ষিত একটা চাকরিজীবী ছেলে দেখেই বিয়ে দেবে। মানে আমার বড় বোন যেমন একটা বখাটে ছেলের সাথে বিয়ে করেছে, ওরকম মানে বাবা মায়ের রুচিতে সাধারণত এরকমই হয়, ভালো ছেলে দেখেই তো বাবা মা বিয়ে দেয়। তো আমি যখন ডিপ্লোমা পড়তাম তখন কিন্তু আমি আমার ক্লাসমেট প্লাস আমার মানে আমার সিনিয়র যারা বড় ভাইটাই ছিল, মানে ওরকম সব মিলে আমি যদি প্রেম করতাম, আমার চেহারা দেখে আমি 30টারও বেশি প্রেম করতে পারতাম। মানে এরকম এতগুলো আমি প্রপোজাল পেয়েছি। বাট আমার সবসময় মানে ভালো লাগা ছিল সেটা হচ্ছে যে আমি কখনো আমার সম কোয়ালিটির ছেলে বিয়ে করব না, এটা একটা কথা। আর একটা হচ্ছে আমার বাবা মা দেবে এবং আমাকে ভালো শিক্ষিত এবং চাকরিজীবী ছেলে দেখে বিয়ে দেবে, যাতে সমাজে আর 10 জন বলে যে না জামাইটা ভালো হয়েছে, ওই আগের মতো ওরকম 3rd গ্রেডেড হয়নি, এরকম একটা আমার শখ ছিল। তো যাই হোক, আমার বাবা মা কিন্তু খুব লো কোয়ালিটির ছেলে দেখেই কিন্তু 2বার আমার বিয়ে ঠিক করেছে। একটা এসএসসি পাস আর একটা হচ্ছে ওই যে প্রডিউসার ছিল, উনি কিন্তু ওনার অনেক এজ ছিল, ওনার যে কোয়ালিফিকেশান কি, কখন কত সালে এসএসসি পাস, এগুলো সে কিছুই বলতো না, মানে বয়সটা ধরা পড়ে যাবে দেখে। তো যাই হোক, ওনারটা জানা যায়নি।
এই পার্টগুলো চুকে গেল। তো আমি ডিপ্লোমা শেষ করে বাসায় এসে মানে ওই সময় যখন পড়তাম আর কি ডিপ্লোমা, তখন ফাইনাল ইয়ারের দিকে এসে আমার বেশ কয়েকটা বান্ধবীর বিয়ে হয়। তো ওরা অ্যারেঞ্জ ম্যারেজ, সব বাবা মাই দিয়েছে ওদের। তো ওদের হাজব্যান্ডরা মানে শিক্ষিত ছিল, সবাই অনার্স মাস্টার্স পাস, ইভেন তারা ভালো প্রাইভেট ফার্মে জব করতো এরকম। তা আমার দেখে ভালোই লাগতো। তা আমি তখন ভাবতাম যে আমার বাবা মায়ের উপর আমি এতটা ডিপেন্ড করি, আর আমার জন্য কোন কোয়ালিটির ছেলে ঠিক করেছে। যদিও তারা আমাকে দেখে পছন্দ করেনি, তা আমাকে দেখে পছন্দ করেনি দেখেই মানে আমি রেহাই পেয়েছি। হ্যাঁ, মানে আমার বাবা মা কখনো আমাকে জিজ্ঞাসা করেনি যে তোমার কেমন ছেলে পছন্দ বা এই দুটো ঠিক করেছি, এগুলো তোমার ভালো লেগেছে না, এগুলো আমাকে কখনো জিজ্ঞেস করেনি। ওকে। তো আমার এরকম একটা খুব মনক্ষুণ্ণ ছিলাম আমি যে কেমন একটা ছেলে দেখলাম, আমার বান্ধবীদেরও তো বিয়ে হলো। তো এরকম নিয়ে আমার খুব মনটা খারাপ ছিল। ওইভাবে আমি বাসায় পড়াশোনা করি। আর আমার স্বভাবটা হচ্ছে আমি কখনো বেশি কথা বলি না, চুপচাপ থাকতে আমার ভালো লাগে। আচ্ছা। আর আমার ছোট বোনটা কিন্তু অনেক চালাক, ওকে একটা অন্যায় কথা বললে ও দেন অ্যান্ড দেন মানে ওটার সঙ্গে রিপ্লাই দিয়ে দেয়, একদম মানে রিয়েল অ্যান্সার যা হওয়া উচিত সেটা দিয়ে দেয়। আর আমার বড় বোন কিন্তু একটু বেশিই চালাক, ওকে যদি একটা অন্যায় কথা বলা হয় ও ওই অন্যায় কথাটা যে ওটা যে আসলে অন্যায় কথা এটা পেটের থেকে বের করার জন্য ও আর একটা পাল্টা অন্যায় কথা বলে দেবে। দেওয়ার পরে ও সত্যিটা যাচাই হয়ে যাবে ওই রকম। আর আমি হচ্ছে অন্যায় কথা শুনে চুপ করে বোকার মতো হা করে থাকি, মানে কোনো প্রতিবাদ করতে পারি না, মানে কী যে অ্যান্সার হবে সেটাই আমার মাথায় ঢোকে না। পরে দেখা যায় যে ওটা নিয়ে আমি 3 দিন 4 দিন ধরে চিন্তা ভাবনা করছি কেন এটা বললো, এটার অ্যান্সার কী হতে পারে। পরে দেখা যায় যে আর উত্তর দেওয়ার সময় থাকে না, এরকম স্বভাবের হচ্ছে আমি। তো যাই হোক, আমি বাসায় মাঝে মাঝে বান্ধবীদের কথা মনে পড়ে। তো আমার বাবা মায়ের এইরকম পাত্র ঠিক করা দেখে খুব খারাপ লাগে। তো আমি বাসায় এসে চাকরি বাকরির জন্য পড়াশোনা করছি। আমার বোন কিন্তু ইডেনে চান্স পেয়েছে 2010 সালে। আমিও ডিপ্লোমা শেষ করে আমার রেজাল্ট বেরিয়েছে 2010 সালে। এটা আমার রেজাল্টের মানে 1 সপ্তাহের তফাৎ আর কি। তো ওই ইডেনে চান্স পেয়েছে, ও খুব আনন্দে আছে। আমিও চাকরি মানে আমার ডিপ্লোমাতে আমি ফার্স্ট ক্লাস পেয়েছি, আমিও খুব আনন্দে আছি। কারণ বাবা মায়ের সিদ্ধান্ত হচ্ছে যে আমার মেয়েকে যেহেতু দেখে 2 পাত্র পছন্দ করেনি, আমি চাকরি বাকরির ব্যবস্থা করব, চাকরি দেব, তারপরে মেয়েকে বিয়ে দেবো। তখন মানে এটা আমার বাবা মায়ের সিদ্ধান্ত। এটা কি আপনাকে চাকরি দিবেন নাকি জামাইকে? না, আমাকে। ওকে। জামাই তো নাই তখন, তো কোনো জামাই মানে এরকম হয় না ছেলে বেকার তাকে বিয়ে দিয়ে দিল এবং চাকরি দিয়ে দিল? না, ওরকম না, আমাকে এস্টাবলিশড করবে এরকম, মানে আমাকে দেখে তো পছন্দ করে না এই জন্য আমাকে এস্টাবলিশ করতে চাইতো। তো আমি সে আশা নিয়ে পড়াশোনা করছি। তো ওই সময় আমাদের বাসার পাশে একটা ভাইয়া ভাড়া থাকতো, উনি এনজিওতে চাকরি করতো আর হচ্ছে একটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তো। অনার্স কমপ্লিট করে মাস্টার্স সে পড়তো প্লাস চাকরি করতো। আর আশেপাশে মানে সে টিউশনিও করতো। সে আমাদের এলাকার ছেলে না, বাইরের। তো যাই হোক, ওই ভাইয়াটার সাথে আমাদের খুব ভালো, আমাদের পারিবারিক মানে প্রাইভেট পড়াতে তো খুব ট্যালেন্ট ছেলে ছিল। আবার আমার মাই বলেছিল যে আমার মেয়ে এরকম চাকরির পরীক্ষা দেবে, ওর জন্য একটু পড়াশোনার ব্যবস্থা। উনিও আবার বিভিন্ন চাকরির পরীক্ষা টরীক্ষা দিত। তো বিভিন্ন ছেলেদেরকে ওরকম প্রাইভেট পড়াতেন। তো আমার মাও শুনলো, শোনার পরে ওনাকে বললো যে বাবা আমার মেয়ে তো এরকম ডিপ্লোমা কমপ্লিট করে বাসায় এসছে, ও তো চাকরির পরীক্ষা দেবে, তুমি যদি বাবা একটু পড়াই দিতে তাহলে ভালো হতো। চাকরির পরীক্ষায় কী কী আসবে কি না আসবে ও তো কিছু জানে না। বলে আচ্ছা ঠিক আছে আন্টি। তারপর ও আমাদের বাসায় আসতো, ভাইয়াটা, ওনার নাম হচ্ছে টুটুল। তো বাসায় এসে আমাকে পড়ানোর পরে মানে আমি উনি বেশ মাস 2 পড়ানোর পরে আমি প্রথম ধান গবেষণা ইনস্টিটিউটে চাকরির পরীক্ষা দিই। দেওয়ার পরে আমি চাকরি পরীক্ষায় প্রথম পরীক্ষাতেই আমি টিকছি। আর আমি প্রথম চাকরি পরীক্ষা দিই ওর পড়ানোর মাধ্যমে আর কি। বয়ফ্রেন্ড? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড। নাম ছিল টুটুল, ওনার নাম। তো ও আমাকে পড়াতো। আমি যখনই চাকরি পরীক্ষায় টিকেছি, মেরিট লিস্টে যখন আমার নামটা এসছে, আমি সাথে সাথে ফোন করে দিছি যে বাবা আমি টিকেছি। তখন আমার আব্বা এত খুশি, আমার বয়ফ্রেন্ডকেও বলে দিয়েছে যে বাবা ও না টিকেছে, কিন্তু ও যে আমার বয়ফ্রেন্ড এটা আমার বাসা থেকে কেউ জানতো না। রাইট। কত সালে টিকলেন আপনি? 2010 সালে। তো আমার বাবা ওকে মানে একদম বাড়ির ছেলের মতো ভালোবাসতে লাগলো আর কি। কোনো সমস্যা হলে বা ছেলে মেয়েকে কি পড়াবে বা এরকম সব ধরনের মানে পারিবারিক সিদ্ধান্তে ওকে বড় ছেলের মতো করেই ভালোবাসতো, ওর কাছ থেকে সিদ্ধান্ত নিত, আলাপ করতো এরকম। তো যাই হোক, এবার ওর সাথে আমার তো অ্যাফেয়ার, আমি বিষয়টা গোপন রাখছিলাম। পরে বাসায় যখন দেখলাম যে ওকে তো বেশ ভালোবাসছে, আর আমার বাবাও হঠাৎ আমার মায়ের সাথে মানে এই কথায় কথায় আলাপ করতে লাগলো যে আচ্ছা টুটুলের সাথে যদি মুসলিমাকে বিয়ে দিই তাহলে কেমন হয়।
না, আমার মা তো নানু বাড়ির ওই স্বভাবে বড় হয়েছে। আসলে উনিও মানে চেহারার ভক্ত আর কি। আমার বয়ফ্রেন্ডের চেহারা আমার মা পছন্দ করতো না। ও কালো ছিল তো পছন্দ করতো না। আমার মা একটু আমতা আমতা করে ওর মানে খুব একটা মত দেয়নি। তা এভাবেই আর কি চলছিল। তো আমি আমার ছোটো বোনকে যখন বললাম, পরে আমার ছোটো বোন বলছে যে ভালোই তো, ভাইয়াটা তো অনেক, চেহারায় তো আর সব না, সে তো যথেষ্ট মেধাবী, আর তার স্বপ্ন ছিল হলে বিসিএস পরীক্ষা দেবে, বিসিএস ক্যাডার হবে। তো আমার বড় বোনেরও স্বপ্ন, টিচাররা স্বপ্ন দেখাইছে বিসিএসে তোমাকে হেল্প করা হবে। তো ও বিসিএসের জন্য পড়তো, প্লাস আমার বোনকেও বিসিএসের জন্য পড়াতো। তো আমি ওই সময় ওকে বলছি যে দেখো মা, আমি হচ্ছে যখন ওর কাছে আমি একা থেকে পড়তাম তখন আমি ওকে তুমি করে বলতাম, আর যখন আমার বোন আসতো পড়তে তখন আপনি আমি করে আপনি করে কথা বলতাম। যাই হোক, এবার ওকে আমি একা পেয়ে বলতেছি যে দেখো আমার না অনার্স পড়ার খুব শখ, বড় আপি হচ্ছে অনার্সে চান্স পেয়েছে, ও তো একদম ঝরেই গিয়েছিল, তারপরে ওকে কত ভালো জায়গায় উঠায় নিয়ে আসছে। আমারও ইংলিশে অনার্স পড়ার খুব শখ, আমার ডিপ্লোমা পড়ার মোটেও শখ ছিল না। তো বলছে আচ্ছা ঠিক আছে, এটা তো ইন্টারমিডিয়েটের সমমান, তুমি তো অ্যাডমিশন দিতে পারবা, না আমি অ্যাডমিশনের বই টইগুলো নিয়ে এসে তোমাকে পড়াবো। তাই বলে ও আমাকে পড়াতে লাগলো। আর বিএল কলেজে ও খোঁজ নিল যে আমি অ্যাডমিশন দিতে পারবো কি না। তখন ওখান থেকে বলে দিল যে না, সেশন ওভার হয়ে গেছে, 1 ইয়ার ওভার হয়ে গেছে। এটা যদি 2009 সাল হতো তাহলে ও অ্যাডমিশনের জন্য ফর্ম তুলতে পারতো। তো আমার হলো না, ওখানেই ব্রেক হয়ে গেল। তো আমি খুব কষ্ট পেলাম। আর আমি যখন অনার্সের জন্য পড়তাম তখন আমার বড় বোন বলতো অনার্সের জন্য তোর পড়ার কি দরকার, তুই চাকরি বাকরির জন্য ট্রাই কর, চাকরি করার মতো যোগ্যতা তো তোর হয়েছে, তোর এসব মানে ও জেলাস ছিল এক কথায়, চাইতো না যে আমি আর একটু উপরে উঠি। তো ওরকম করে ও নিষেধ করতো, আমি ওগুলো কানে তুলতাম না। তারপর ওটা হলো না দেখে আমার বেশ একটু মন খারাপ হয়ে গেল। এর মধ্যে আমার ওইভাবে আর কি আমাদের ঘটনাগুলো চলতে লাগলো। আর এর মধ্যে হঠাৎ আমার ছোট বোন, ও এসএসসি পাশ করে আসলে 2006 সালে ওর ডিপ্লোমা ভর্তি করে দিয়েছিল বাবা, যে ঢাকাতে মহিলা পলিটেকনিকে সিভিলে। ওর ডিপ্লোমা মানে ওরও প্রায় শেষের দিকে। ওই সময় ওর একটা বয়ফ্রেন্ড ছিল, ছেলেটার বাসা হচ্ছে বরিশালে। তো বরিশালের মানুষকে আমাদের এলাকায় খুব ডেঞ্জারাস মনে করে, তো ওকে সাপোর্ট করতো না। তো ও আবার ওর ওই বয়ফ্রেন্ডের সাথে একটু বেড়াতে গিয়েছিল কোথায় জানি, যাই হোক। তো ওর ফোনটা ছিল অফ, যার কারণে আমার বাবা একটু টেনশন করলো যে কেন ওর ফোনটা অফ, বেশ মানে হাফ বেলা অফ পেয়েছে। আপনার ছোট বোনের? আমার ছোট বোন। কি নাম ছিল? ওর নাম তাসফিয়া। আর ওর বয়ফ্রেন্ডের নাম আমার মনে নেই। যাই হোক, তো ও তাসফিয়ার ফোন অফ দেখার কারণে আমার বাবা, ওর একটা ক্লাসমেট ছেলে, সে ওকে ফোন দিয়ে বলল বাবা, তাসফিয়ার ফোনটা তো আমি অফ দেখছি, তো তুমি একটু দেখো তো, সেও ঢাকায় পড়তো, তুমি একটু দেখো তো ও কোথায় আছে, অফ দেখছি, আমার টেনশন লাগছে, আমার ছোটো মেয়ে বাইরে পড়ে। যাই হোক, এবার ও জানতো যে ওর ওই বয়ফ্রেন্ডটা বরিশালের ছেলে, এগুলো ও জানতো। আর ও খুব জেলাস ছিল, হ্যাঁ, মানে ওর ওই ফ্রেন্ডটা ওকে পছন্দ করতো, কিন্তু ওর বরিশালের ছেলের সাথে অ্যাফেয়ার দেখে ওর একটু রাগ টাগ ছিল এরকম। তো ও দেখলো এটা একটা প্রতিশোধ নেওয়ার বেশ ভালো সময়। তো ও মানে আমার বোনকে কোনো খোঁজখবর না নিয়ে ও ফোন ট্রাই করেছে, ফোনটা অফ দেখেছে ওর ওই ফ্রেন্ডটা। তারপর ও হচ্ছে আমাদের পাড়ায় কয়েকটা ওর পরিচিত, মানে ওর এই ফ্রেন্ডটার পরিচিত কয়েকটা মেয়েকে ফোন দিয়ে বলেছে যে তাসফিয়াকে না পাওয়া যাচ্ছে না, ও পালিয়ে গেছে, এরকম করে বলেছে। বলার পরে তখন পাড়া প্রতিবেশীরা মানে একটু মনক্ষুণ্ণ, মানে তারাও একটু ঠাট্টা করার সুযোগ পেল, বলতেছে ও ওনার 2 সুন্দরী মেয়ে তাহলে একই কাজ করলো, এরকম বলতেছে। বলার পরে এটা তো মানে খুব প্রেস্টিজের একটা বিষয় হয়ে গেল। তখন আমার মা খুব টেনশন করছিল। পরে আমার ভাই ওকে ফোনে ট্রাই করার পরে ওকে প্রায় সন্ধ্যার দিকে ওর ফোনটা মানে ওপেন পেয়েছে আমার ভাই। পাওয়ার পরে ওকে বলল যে জানিস তোর টেনশনে আম্মা হচ্ছে স্ট্রোক করেছে, এখন অবস্থা অনেক খারাপ, হার্টের খুব সমস্যা, মানে হার্ট হয়তো বাইপাস করা লাগতে পারে, তুই যেখানে আসিস তুই তাড়াতাড়ি চলে আয়। ওকে। এবার ও তো টেনশন, ও খুব মা ভক্ত ছিল, তো ও টেনশনে মানে একেবারে জামা কাপড় 2-4টা গুছায় নিয়ে বাসায় চলে এসেছে। আসার পরে ওর ফোন কেড়ে নিয়েছে বাবা।
আমার মা বাবা দুজনে মিলে ওর মানে সেলফোনটা কেড়ে নিয়েছে। দেওয়ার পরে ওকে বলেছে যে কিছুই হয়নি, তুমি এরকম এরকম করেছো, তোমাকে বিয়ে দিয়ে দেওয়া হবে। ওকে, বড় মেয়ে একবার এরকম করলো, তুমি এরকম হ্যারাস করতেছো, আমাদের কি প্রেস্টিজ নেই, আমাদের কি সমাজে বাস করতে হবে না, তোমাকে বিয়ে দিয়ে দেবো। তারপর ও তো মানে হতভম্ব হয়ে গেল, কি শুনলাম আর কি শুনছি এখন বাসায় এসে। তো যাই হোক, ওর ওরকম মানে যখন ওর ফোনটা কেড়ে নিল, তাই হোক ওর জন্য ছেলে টেলে দেখা হচ্ছে। তো আমাদের দুঃসম্পর্কের এক আত্মীয়র মধ্যে এক ঘটক ধরা হলো, উনি আমাদের ফুপ্পা হয়। তো ওই ফুপ্পা একটা মানে ওই ফুপ্পা আর ওনার ভাইরা ভাই, মানে দুই ফুপ্পা আর কি। তো ছোট ফুপ্পাটা একটা ভালো পাত্র নিয়ে আসলো। সেই ছেলে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করা, মনে হয় ম্যানেজমেন্ট নাকি, সাবজেক্টটা মনে নেই। উনি অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার ছিলেন ভাইয়াটা, প্লাস বিসিএস এর ভাইবা দেবে এরকম একটা পর্যায়ে ছিল। আর ওনার বাবা মা কেউ নেই। উনি বলতো যে আমি আমার ওয়াইফকে দিয়ে চাকরি করাবো না, আমি সংসার করাবো, তবে আমি একটা ভালো মেয়ে চাই, এরকম একটা সুন্দর মেয়ে চাই। তো যাই হোক, ওদের ঘর বাড়িও ভালো ছিল না। ওনার ভাই ওনাকে পড়াতো, পাত্রের ভাই আর কি। তো ওনার বড় ভাই এসে আমার বোনকে দেখে গেল, খুব পছন্দ হলো। তো ওই আমার ওই দুই ফুপ্পার মধ্যে যে বড় ফুপ্পা, সেই হচ্ছে আসল ঘটক। উনি বলল কি, ওই ফুপ্পার হচ্ছে ভাগ্নে মানে পাত্র আর কি, উনার পছন্দের পাত্র। মানে উনি বললো যে আমার হাতেও একটা পাত্র আছে, সেটা আমার ভাগ্নে হয়। তো সে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার, তো সেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, কিন্তু আপনার মেয়ে তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তার তো একটা বিএসসি ইঞ্জিনিয়ার দেওয়া উচিত, সেও তো ওরকমই চায়। আর এই পাত্রের কথা বাদ দেন ভাই, কারণ বাড়িঘর দূর থাকার তো দরকার আছে, ওদের তো টয়লেট বাথরুমও ভালো না। এরকম করে মানে ওই পাত্রটাকে হটানোর চেষ্টা করলো। হ্যাঁ, ও চাইতো যে ওনার ভাগ্নেটার সাথে আমার বোনের জন্য বিয়ে হয়। তো আমার বাবা মা ওই অত ভালো একটা কোয়ালিফাইড ছেলেকে ডিনাই করে দিল আমার ওই ফুপ্পাটার, বড় ফুপ্পাটার কথা শুনে। তারপরে ওই ডিপ্লোমাধারী ওই ছেলেটার সাথে, ওনার ভাগ্নে আর কি, ওনার সাথে আমার বোনের বিয়ে ঠিক করলো। তখন আমার বোন একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলো, বলে হ্যাঁ, আমাকে এত ভালো ছেলের সাথে, মানে ওই ছেলের সাথে আমাকে বিয়ে দিতে হবে, আর না দিলে আমাকে বিএসসি ইঞ্জিনিয়ারের সাথে বিয়ে দেবে, আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমি বিএসসি ইঞ্জিনিয়ার বিয়ে করবো। তখন আর ও বারবার আমার মাকে রিকোয়েস্ট করতো, না বিয়ে দিয়েন না, আমি যাই হোক এসব আর কিছু করবো না, আমার খুব শখ, আমি চাকরি বাকরি করবো, এরকম বলার পরে আমার মা ওকে বকাঝকা দিয়ে, হ্যাঁ তুই আমার প্রেস্টিজের উপর উঠেছিস, তোকে বিয়ে দিয়ে দেবো, তোকে বিশ্বাস করা যায় না, এভাবে বললো। বলার পরে ওকে মেরে ধরে আর কি এক কথায় বিয়ে দিয়ে বললো, আমি যে ছেলের সাথে পালিয়ে গেছি তার সাথে না দিয়ে অন্য কারোর সাথে দিচ্ছেন কেন, এভাবে যখন বললো, আমার মা তখন ওকে 2-4টা থাপ্পড় দিল। দেওয়ার পরে বললো, এই তুই গেছিলি কিসের জন্য, পালিয়ে গেছিলি কিসের জন্য, এভাবে বললো। বলার পরে ওর মারধর খেয়ে বিয়েতে রাজি হয়ে গেছে আর কি। তারপর ওটা ওই পর্যায়ে আছে যে ওর বিয়েতে ও রাজি হয়ে গেছে। এইবার আমার বড় বোন, ওরটা তো বললাম যে ও বাবা মায়ের মান সম্মান হানি করছে, তারপরেও ওকে এভাবে নিয়ে আসা হয়েছে, ওকে এস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে। আমার ওই বড় বোন আমার বাবা মাকে বুদ্ধি দিল যে দেখো, মুসলিমার চেহারা তো এর আগে 2 পাত্র দেখে কেউ পছন্দ করেনি, তা এখন যদি তাসফিয়ার বিয়ে দিয়ে দাও, তাহলে ওকে বিয়ে দেওয়া কিন্তু অনেক টাফ হয়ে যাবে, কারণ ওরে দেখে তো কেউ পছন্দ করে না। তখন সবাই ভাববে যে এর কোনো সমস্যা আছে, ছোটো বোন সুন্দরী, ছোটো বোনটার বিয়ে হয়ে গেছে, এর মধ্যে কোনো ঝামেলা আছে, এবং বিয়ে দিতে পারবা না। ওকে, এটা আমার বাবা মাকে বুদ্ধি দিয়ে ওয়াশ করলো, মাথা ওয়াশ করলো। তো আমার ঘটক যখন আমার ছোটো বোনের বিয়ের ব্যাপারে কথাবার্তা হচ্ছিল, তখনও আমার বাবা কিন্তু বলেছে যে আমার মেজো মেয়েটা হচ্ছে ওকে চাকরি করাবো, ওর জন্য একটু জমিও রেখে দিয়েছি, ওই সরকারি চাকরি পরীক্ষাও একবার টিকেছে, আমরা জানি ও টিকবে, আমাদের আশা আছে, বিশ্বাস আছে। তো ওর ওই জমিটা বিক্রি করে ওর চাকরি ঘুষি দিয়ে ওরে চাকরি দিয়ে তারপর বিয়ে দেবো, এই মেয়েটাকে আমরা বিয়ে দেবো না। আর ঘটকও আমার চেহারা দেখে বললো যে হ্যাঁ, এই মেয়েটা চাকরি দিয়ে বিয়ে দেওয়াই ভালো, এভাবে বললো। তা যাই হোক, এবার আমার বড় বোন, আমার ঘটক বললো যে আমার হাতে কিন্তু আরও একটা পাত্র আছে, কিন্তু এই মেয়েটা চাকরি দিয়ে বিয়ে দেওয়াই ভালো, তবে পাত্রর পক্ষটা ওরা কিছু নেবে না, আর ওর বাবা হলো হাজি, খুব ভালো মানুষ, আর ছেলেটা দেশের বাইরে থাকে, প্রায় 10-12 লাখ টাকার গহনা এনেছে, তারা খুবই বউয়ের ভক্ত, তাদের বাড়ির বউরা খুব সুখী। এটা আপনার কথা বলছে? আমার কথা বলছে, মানে ঘটক এভাবে একটা পাত্রের ব্যাপারে আমার বাবা মায়ের কাছে বলছে। আজকের এই গল্পটা, প্রিয় শ্রোতা, একটা বিষয় আপনাদেরকে একটু ইন্টারাপ্ট করছি। আজকের এই গল্পটা একটা মেয়ে পাত্রস্থ হতে গিয়ে কি পরিমাণ পারিবারিক চাপের মধ্যে থাকতে হয় মেয়েটাকে নিজে এবং পরিবারকে
আমাদের দেশে, সেটার একটা গল্প আপনারা বলতে পারেন, এবং সেটার পরিণতিও বা কী দাঁড়ায় সেটাও দেখার একটু বাকি আছে। আমি ইন্টারাপ্ট করছি না, আর হ্যাঁ বলুন তারপর। হ্যাঁ, তারপর হচ্ছে আমার বোন ওইভাবে বোঝানোর পরে আমার বোন, আমার মা বাবা মানে রাজি হয়ে গেল যে হ্যাঁ আসলেই তো তাই। তবে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি যে আমার বড় বোন কি না করলো, আর আমি তো ওরকম কিছুই না, তাহলে আমাকে এভাবে বিয়ে দেবে, মানে আমার মাথায় কিছুই আসছিল না। আমার ছোটো বোনকে যখন দেখে গেছে তখনও কিন্তু আমার বিয়ে নিয়ে কোনো কথা হয়নি। আমি তখনও মানে খুশি ছিলাম যে আমার তো চাকরি দিয়েই বিয়ে দেবে, এরকম একটা। তো আমি অনেক খুশি ছিলাম। তো আমার বড় বোন যখন ওরকম করে বললো, বলার পর আমার বাবা মা রাজি হয়ে গেল। তো আমি বলছি না, তোমরা তো আমাকে চাকরি করাবা তারপরে বিয়ে দেবা, এখন এসব কী ধরনের কথাবার্তা। তা আমি বলছি এমনি তো আমার দেখি কেউ পছন্দ করে না, এসব বাদ দাও। তখন আমার মা বলছে পছন্দ করে না দেখে কি কেউ কি পছন্দ করবে না, কখনোই পছন্দ করবে, এটা কোনো কথা হলো? আর থাক বাবা, আমি তোমারে দোয়া করে দেবো, এরকম করে আমার মাথায় হাত দিয়ে বলতেছে আমার মা। আমি বলছি না, দরকার নেই, ও দোয়া করার দরকার নেই। আমার মানে খুব রাগ হয়ে গেছে। আর আমার হচ্ছে বয়ফ্রেন্ড ছিল, তো ও মানে ওর প্রতি আমি একটু ইন্টারেস্টেড ছিলাম, এই আর কি। মানে ওইটার কারণে আমি চাইতাম যেন বিয়েটা না হয়। আর এই আমার জন্য যে ছেলেটা ঠিক করেছিল সেই ছেলে ইন্টারমিডিয়েট পাস, আর দেশের বাইরে থাকতো, থাইল্যান্ডে। তো ওইখানে সেই ওই শ্রমিক ভিসায় যাওয়া আর কি, হাতুড়ি পিটানো, এই কোয়ালিটির একটা ছেলে, টাকা পয়সা আছে এই। তা আমার তো সবসময় আমার চাওয়াই ছিল শিক্ষিত চাকরিজীবী একটা ছেলে এরকম, আর আমিও চাকরি করব, এই ধরনের একটা ভালো লাগা, মানে একটা আমার বাবা মায় তোমার সেই আশাটা দিয়েছে, সেই হিসেবে আমি মানে নিজেকে তৈরি করে রেখেছিলাম। তো আমার যখন বাবা মায়ের ওই কথাগুলো শুনে আমার অনেক কষ্ট লাগলো, আর আমি প্রতিবাদ করতে লাগলাম যে না, আমি কখনো এই বিয়ে করব না। করার পর আমার বয়ফ্রেন্ডকে আমি বললাম দেখো আমার না এরকম করে বিয়ে ঠিক করেছে, আমারও বিয়ে ঠিক করেছে। তখন ও খুব অবাক হলো, বলছে তাই? তা ঠিক আছে, তাহলে তো তোমাদের বাসায় আর আসা যাবে না, যা হয় গোপনে তুমি আমারে বলো, হ্যাঁ আমি তোমারে সাজেশন দেবো। তাই বলে ও আর আমাদের বাসায় আসতো না। তো আমি ওকে আমার বড় ছোট বোনের মোবাইলটা কেড়ে নেওয়ার পরই আমার যখন বিয়ে নিয়ে কথা বলছে, সেই সময় আমি যে আপত্তি করছি তখন আমার মোবাইলটাও কেড়ে নিয়েছে আমার মা। তো আমি বলছি ও মা, আমার মোবাইল কেড়ে নিয়ে যাচ্ছ কিসের জন্যে? তখন আমার মা কোনো কথা বললো না। না বলার পরে আমার হচ্ছে ওই মানে ক্যামেরা ফোন ছিল আর কি, তো ওইখানে আমি বলছি ঠিক আছে তাহলে সিমগুলো খুলে নাও, আর ওখানে তো মেমোরি আছে, আমি না বসে গান টান শুনবো, আমার এই ফোনটা দাও। তো সিমগুলো খুলে নিয়ে আমাকে মেমোরি সহ ফোনটা দিল। আর আমি আমার বয়ফ্রেন্ডকে বলছিলাম জানো এইভাবে না সব নিয়ে নিয়েছে। তখন ও তাড়াতাড়ি করে ওর মানিব্যাগের ভিতর থেকে একটা ওই টেলিটক সিম বের করে আমারে দিয়েছে, দিয়ে বলছে যে যা হয় গোপনে আমারে জানাবা। তা আমি ওইভাবে মানে বাসায় গিয়ে কী হচ্ছে আমি ওকে জানাচ্ছি। জানানোর পরে ও বলছে যে ওই পাত্র যে ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করেছে ওই বিদেশের ওই ছেলের নাম্বারটা আমাকে দাও। এবার আমি দিলাম, দেওয়ার পরে ও ওই ছেলেকে বারবার ফোন করতো। ফোন করার পরে এখানে তো আমি তো স্বীকার করতে পারছি না যে আমার বয়ফ্রেন্ড আছে, ছেলে পক্ষকে তুমি বলতে পারছি না। তা আমি মানে খুব আমার আসলে একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে আমি আছি। মানে আমার বয়ফ্রেন্ডও আমাকে ভুল বুঝতেছে, বলছে ও অনেক টাকার গন্ধ শুনেছো, অনেক টাকার গল্প পেয়ে তুমিও দেখি আমার সাথে অভিনয় করা শুরু করছো, মানে ও আমাকে ভুল বুঝতেছে। হ্যাঁ, বলছি দেখো আমি তোমাকে ভুল যদি বুঝি বা তোমার প্রতি যদি আমার ভালো লাগা না থাকে তাহলে তো তোমাকে আমি বলতাম না যে আমারও বিয়ে ঠিক হয়েছে, তুমি এরকম করতেছো কিসের জন্য? মানে ও আমার বয়ফ্রেন্ডও খুব একটা পরিষ্কার মনের ছেলে ছিল না, আস্তে আস্তে গল্পের মাঝে বোঝা যাবে। তো যাই হোক আমি ওকে যখন বললাম ও বলছে যে আমি যা যা তোমাকে ডিরেকশন দেবো তুমি ঠিক তাই তাই করবা। এবার ও বলতো যে এবার আমাকে আমার ওই মানে এই পাত্রপক্ষ দেখতে আসছে, ছেলের বাবা আমাকে দেখতে এসছে, দেখতে আসার পর আমাকে দেখে খুব পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পরে এবার মানে ছেলেটা বলছে যে আমার বাবার যেহেতু পছন্দ হয়েছে সুতরাং আমি মেনে নেব, আমার বাবার পছন্দ আমার পছন্দ। এই বলার পরে মানে তখন আমার মা বাবা মানে আহামরি খুশি যে আমাকে দেখে এই প্রথম একটা পাত্র পছন্দ করলো। কিন্তু পাত্রটার কোয়ালিটিটা কী, আমার কথা হচ্ছে ওইটাই যে আমি সবসময় বলতাম যে আমার জন্য অন্তত একটা ভালো কোয়ালিটির ছেলে ঠিক করো, তারপরে সে যদি আমাকে দেখে পছন্দ না করে তখন না হয় আমি নিচের দিকে তাকাবো।
তো এখন তোমরা তো শুরুতেই একেবারে রুট লেভেলের দিকে, তাই এসএসসি পাস, ইন্টারমিডিয়েট পাস, ওই বিদেশে যে হাতুড়ি পিটানো এসব কি। তো আমার মা আসলে আমার চেহারা নিয়ে তখনও মানে খুব নেগলেক্ট করে কথা বলতে লাগলো, ভাই বোন সবাই। আমি বিয়েতে মোটেই রাজি না। তো আমাকে যখন আমার মানে পাত্রের বাবা দেখে পছন্দ করলো, আমি আমার বয়ফ্রেন্ডকে বললাম, দেখো আমাকে দেখে না পছন্দ করেছে। এখন তো মানে আমার কি ভালো লাগে কি না লাগে এটা তো আমার বাড়ি থেকে কেউ শুনতে চাচ্ছে না, মানে ওরা মনে করছে এটা পরম সৌভাগ্য। আর মানে এতগুলো চেষ্টার পরে যদি এরকম একটা সম্বন্ধ হয়ে যায় শেষ পর্যন্ত, সেটা আসলে সৌভাগ্যই ফ্যামিলির জন্য। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মানে আমার ফ্যামিলি কখনোই কিন্তু আমার চাওয়া পাওয়াগুলো শোনেইনি, মানে মূল্যায়নই জি, করেনি, আমরা সেটা জানতেই বুঝতেই পারছি। চায়নি। ধারাবাহিকভাবে যাই একটু সামনের দিকে। তারপর তো এইটাও তো বয়ফ্রেন্ডকে বললেন, টুটুলকে বললেন। হ্যাঁ, টুটুলকে বলার পরে ও বলতেছে যে ঠিক আছে, যা যা হয় তুমি আমারে জানাও। এবার হচ্ছে আমি বলছি যে ঠিক আছে, আচ্ছা আমি তোমারে জানানোর চেষ্টা করব বলে আমি আমাদের বাসা থেকে মানে একটা বাড়ি থেকে দুধ নিয়ে আসতো। হ্যাঁ, তো আমি যাইতাম ওই দুধ নিয়ে আসার জন্য, মানে রেগুলার নিত আর কি। তো ওই ফাঁকে আমি একটা গোপন জায়গায় মানে একটু ঝোপঝাড় দেখে এরকম দেখে দাঁড়ায় ওই ওর যে সিমটা আমাকে দিয়ে গেছিলো ওই সিমটা ওপেন করে একটু কথা বলতাম যে বাড়িতে এই সমস্যা হচ্ছে, তুমি কিন্তু ভুলেও ওই ছেলেকে ফোন করবা না, মানে ওটা আমার উপরেই চাপ আসতেছে, তো তুমি যেন ভুলেও ফোন দিও না। কিন্তু ও বারবার ফোন দেয় আর বলে যে মেয়ের সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে, ওই মেয়ের কাছ থেকে সরে যান, এই সে এরকম বলে। বলার পরে ওই ছেলেটা আবার আমার মানে ঘটককে জানাই দেয়, ঘটক আবার আমাদেরকে বলে দেয় এরকম ডিস্টার্ব হচ্ছে, কে সেই ছেলেটা। তখন আমার বাবা মা বলে যে না, আসলে এই 10টা শত্রুর মধ্যে বসবাস করি, এরকম হয়তো কেউ শত্রুতা করছে। এই তো ছেলেটা কে ছিল? ছেলেটা মানে মানে যে ইনফর্ম করতো আপনার সম্পর্কে? ওটা আমার বয়ফ্রেন্ড আর কি। মানে টুটুলি তো ছিল? হ্যাঁ, টুটুলি ছিল। এটা করে যাতে করে ভাঙা যায় আর কি বিয়েটা। কিন্তু ও ওরকম করে বলার পরে আমি বারবার বলছি যে দেখো আমার কিন্তু এঙ্গেজমেন্ট করাতে চাচ্ছে ছেলেটা, দেশের বাইরে আছে, সে 6-7 মাস পরে দেশে আসবে, তারপর বিয়ে হবে, আমার তো এঙ্গেজমেন্ট করাতে চাচ্ছে, তুমি এত ব্যস্ত হচ্ছে কিসের জন্য? আচ্ছা, তা ওর মাথায় কাজ করে না। যাই হোক, ছেলের বাবা দেখে পছন্দ করে মানে আমার বিয়ের জন্য কথাবার্তা চলছে। তখন তো আমার ভেতরে মানে আগুন ধরে গেছে যে আমার তো তাহলে আমার পছন্দগুলো তো কেউ মূল্যায়ন করবেই না, জিজ্ঞেসই করে না। হ্যাঁ, তা তখন ছেলেপক্ষ বলেছিল যে মেয়ে কি চায়, মেয়ে চাকরি করতে চায়, মেয়ে পড়াশোনা করতে চায়, মেয়ের চাকরি পরীক্ষার জন্যে তারে মানে কোচিং টোচিং করাতে হবে, সব কিছু আমরা করাবো। ছেলে বলতেছে যে আমার বাবা যেহেতু পছন্দ করছে সুতরাং সব আমি করবো, কোনো অসুবিধা নেই, এমনকি এই বিদেশে নিয়ে এসেও আমি তাকে পড়াতে রাজি আছি, এরকম করে বলল। আর ওই ঘটকটা হচ্ছে অনেক মিথ্যুক, মানে এই পাত্রপক্ষ নিয়ে বিশাল বিশাল গল্প দিল। আমার বাবা মা কোনো কিছু যাচাই করলো না, সব ওই ঘটকের কথা বিশ্বাস করেই আমার বিয়ের জন্য ফাইনাল কথা দিয়ে দিল যে হ্যাঁ আপনারা আসেন এঙ্গেজমেন্টের জন্য। ছেলেকে দেখেনি? না, দেখেনি। ছেলেকে না দেখেই তো আমি মানে বুঝুন যে কি বলবো, মানে যদি ওর কথা সত্যি হয়ে থাকে তাহলে ও পরিবারকে আসলে বোঝাচ্ছিল। একটা কথা আছে বাঙালি সংস্কৃতিতে, কন্যা দায়গ্রস্ত পিতা, এটা একটা মারাত্মক শব্দ। আমরা এখন অনেক আধুনিক সমাজে বসবাস করি এবং এই আধুনিক সমাজে এই ধরনের শব্দ, এই ধরনের কথা অত্যন্ত বেমানান। কিন্তু ভুলে গেলে চলবে না আমাদের এই শহরকেন্দ্রিক জীবন কিংবা ঢাকা শহরকেন্দ্রিক জীবন, এটা এই যে সেই জীবন বা সেই জীবনের মধ্যে কতজন মানুষের পার্টিসিপেশন, সেটার সংখ্যা আসলে খুব কম। আপনি প্রান্তিক পর্যায়ে গেলে ও যে গল্পগুলো এখানে করছে সেটার অনেক মিলই আপনি খুঁজে পাবেন। জি, তো যাই হোক, আমি চাইতাম যে ছেলেটাকে দেখতে, আর আমার নিজের গায়ের রং কালো দেখে আমার খুব শখ হতো আমার হাজব্যান্ডের যেন ফর্সা হয়, সুন্দর হয়, এরকম একটা শখ আমার ছিল। আমি বলছি যে আমার মাকে যে আচ্ছা আপনারা, আমাকে তো ছেলেপক্ষ দেখে গেল, পছন্দ করলো, তা আপনারা ছেলে দেখবেন না, আর আমি ছেলে না দেখে আমাকে বিয়ে দিয়ে দেবেন? তখন আমার মা মানে যেটা বললো, আমি কখনো বলতে পারবো না কথাটা। আমাকে আমার মা বলছে যে তোমার চেহারা দেখলে তো আর বিয়ে হবে না। মানে এটা আমার সারা জীবনের একটা বিশাল আঘাতের কথা। আপনার মা বলেছে যে তোমার চেহারা দেখলে তো আর বিয়ে হবে না? হ্যাঁ, এটা বলেছে। আর এই কথা শুনে মানে
আমার প্রতিবাদ করার কোনো ভাষা ছিল আপনি এই না। চেহারা নিয়ে শুরু থেকে যে পর্যন্ত মানে কথা বলছেন, সেখানে মানুষের একটা পারসেপশন হতে পারে যে আপনি দেখতে আসলে কুশ্রী, এতটাই কুশ্রী যে আপনার দিকে তাকানো যায় না। বিষয়টা কিন্তু তা না শ্রোতা, ও দেখতে যথেষ্ট সুন্দর এবং সৃষ্টিকর্তা ওকে বানিয়েছেন। সৃষ্টিকর্তা প্রত্যেককেই কোনো গুণ দিয়ে দুনিয়াতে পাঠান, সুতরাং কোনো সৃষ্টিকেই অসুন্দর বলার কোনো সাহস ধৃষ্টতা আমাদের কারোরই থাকা উচিত নয়। তারপরেও যদি গড়পরতা চোখে যদি আমরা বলার চেষ্টা করি যে একটা মানুষ দেখতে কীরকম, সাদা না কালো, সুন্দর না কুশ্রী, সেই জায়গাটা থেকে ও মোটেও কুশ্রী নয়। আপনি অনুমতি দিলে আমি অনুষ্ঠানের কোনো একটা সময় আপনার একটা ছবি আমরা আমাদের ফেসবুকে বা ইউটিউবে দিব, সেখানে যদি আপনার অনুমতি থাকে। হ্যাঁ ইনশাল্লাহ, জি। অবশ্যই। কারণ আমি চেহারা নিয়ে যতটা আমি নেগলেক্টেড হয়েছি না কেন, আমি নিজেকে ভাবতাম না যে আমি আসলেই কুৎসিত। এটা আপনি আমি কখনো কখনো ভাবতেন না? ভাবতাম না। আচ্ছা। তো আমার মায়ের কথাটা শুনে এতটা কষ্ট লাগলো, মানে আমি চুপ করে মানে কিছু বলিনি, না বলে আমি রুমে দিয়ে মানে উপুড় হয়ে শুয়ে কাঁদছি, মানে ভুলতে পারছি না কথাটা। তারপর এভাবে আসলে বলার পরে বেশ কয়েকদিন ধরে আমি বারবারই মানে বিয়ের জন্য আপত্তি করছি। মানে আমার খুবই শখ, মানে আমার হার্ট অ্যান্ড সোল আমি চাইতাম আমার হাজব্যান্ডের যেন ভালো শিক্ষিত চাকরিজীবী, মানে একেবারে প্রাণের দাবি মতো। তো আমি সবসময় বলছি যে ও কেমন ছেলে ঠিক হয়েছে, আমার পছন্দ না, ও বিদেশে থাকে, কেমন শিক্ষিত না। তখন এরকম আমার মা বুঝায় যে তোর কি চেহারা, বারবার এরকম করে বলে। আমার ছোটো বোন বলতেছে যে ওই তারেকের মতো অত বাজে চেহারার একটা ছেলেও যে তোকে দেখে পছন্দ করলো না, তারপরে তাহলে তোরা তো শখ হয় কী করে, তুই ভালো চেহারা ছেলে চাস, তোর শখ হয় কী করে, তুই নিজের যোগ্যতাটা দেখবি না, এটা বললো। আর বড় বোন বলছে যে কয়েকদিন পরে তো তাসফিয়ার গায়ে হলুদ, তা হচ্ছে তখন মানে আমি বারবার বিয়েতে আপত্তি করছি, আর আমার বয়ফ্রেন্ড ওখানে ফোন করছে, ফোন করে ডিস্টার্ব করছে। তো এক পর্যায়ে ওরা খুব রেগে যায়, রেগে যেয়ে বলছে যে না, মেয়ের নামে অনেক কথাবার্তা শুনছি, থাক আমরা আর এগোবো না, এরকম অবস্থা। তো সেই সময় আমার বাসা থেকে আমাকে মারধর করছে। আমার বাসাতে জানতো যে ও আমার বয়ফ্রেন্ড, হ্যাঁ, এগুলো অলরেডি জেনে গেছে। আমাকে মানে ওকেই দোষারোপ করতেছে আর আমাকে মারধর করতেছে। আর আমি ওকে বারবার বলছি তুমি যেন ভুলে ওখানে ফোন দিও না, বারবার আমার বাসায় প্রেশার আসতেছে। আর আমি তো বলছি যে আমার বিয়েটা হবে না, আমার তো এঙ্গেজমেন্ট করাবে, তাহলে তুমি এত বাড়াবাড়ি করতেছো কিসের জন্য? টুটুলকে বলছেন? তারপরে ও কথা শুনে না। তারপর আমি এরকম বলার পরে বাসা থেকে ওই আপত্তি করছি বারবার। আমি বলছি যে না, আমারে তো চাকরি করাবে, তা আমার যেটা জমি রেখে দিয়েছে, তাহলে আমি চাকরি করব, তারপর বিয়ে হবে। মানে আমার এক্সপেকটেশনের কোনো মূল্য নেই। আমার ভাই বলছে হ্যাঁ না, তোকে চাকরি দেওয়া হবে না, তোকে বিয়েই দেওয়া হবে। আর বাবা বলতেছে তোকে তো চাকরি দেব না, তোর জন্য জমি রাখছি, না তোর জমি বিক্রি করে তোরে চাকরি দেব না, তুই ওই হাজির বাড়িতে বউ হয়ে যাবি, ওখানে রান্না বান্না করবি, খাবি দাবি, তুই তোর চিন্তা বাদ, তুই ওইখানেই যাবি, তোর বিয়ে দিয়ে দেওয়া হবে, এক কথায়। মানে খুব মানে ঝেড়ে ফেলে দেওয়ার মতো একটা আচরণ এরকম করে বলল। তো পাত্রপক্ষ বললো যে মেয়ের নামে এইসব উল্টোপাল্টা শুনছি, যাক বাদ দেন না, আমি এইসবের মধ্যে আর নেই। তারপরে এসবের মধ্যে নেই মানে এইসবের মধ্যে মানে বয়ফ্রেন্ড বারবার ওকে ফোন টোন করতেছে, ঝামেলা করতেছে। তখন মনে করছে যে আমার বোধহয় আসলেই বয়ফ্রেন্ড আছে। ও যখন ফোন করতো আমার বয়ফ্রেন্ড, তখন ওই সাথে সাথে মানে রিপ্লাই আসতো ওই থাইল্যান্ড থেকে যে এই আমার এরকম নাম্বার থেকে ফোন করছে, এই বলেছে, বারবার ওই মেয়েকে বিয়ে করতে নিষেধ করে, কি সমস্যা, আমি এসবের মধ্যে এখন আর নেই, এরকম করে বলতো। তারপরে ঘটক শুধু বারবার অনুরোধ করতো, বলতো যে ওরা নানান শত্রুর মধ্যে বসবাস করে, এরকম হয়তো কেউ ডিস্টার্ব করতে পারে, ওর বড় বোনের এরকম উঠায় নিয়ে গেছে, এরকম করে বললো। বলছে বাবা তুমি টেনশন করো না, এরকম করে বলছে। কিন্তু আমার বাড়ি থেকে সবাই বুঝতে পারছে যে টুটুল এরকম ঝামেলা করতেছে। তো আমি তো পরে ঘটক আমাকে ফোন দিয়ে বলছে যে দেখো এরকম সমস্যা হচ্ছে, তা বিষয়টা কি। তখন আমি ক্লিয়ার খুলে বলছি যে দেখেন আমার কি পছন্দ, আমার কি ভালো লাগে, এটা কিন্তু আপনারা কেউই শোনার প্রয়োজন মনে করেননি। আমি সবসময় চাই একটা ভালো শিক্ষিত চাকরিজীবী ছেলে হবে, এরকম। আপনারা তো কেউ কানেই তুলছেন না।
আর আমার কেউ জিজ্ঞাসা করলেন না যে ওই ছেলেটা আমার আদৌ পছন্দ কিনা। তখন ওই ঘটক বলছে, ও তাহলে তো ওই ছেলেটা মানে থাইল্যান্ডে বারবার ওই পাত্রের কাছে ফোন করছে আর মানে বিয়েতে নিষেধ করতেছে, তাহলে তো তোমার কথার সাথে আমি মিল পাচ্ছি যে সেই ছেলেটাও শিক্ষিত, মানে ভালো ছেলে, অনেক উল্টোপাল্টা কথা বলছে, আর তোমারও তো দেখি এখানে আসলেই আপত্তি, আমি তো দেখি টুকটাক মিল পাচ্ছি, এরকম বলছে। বলার পরে তখন আমার বাবা বিশাল ক্ষেপে গেছে আমার কথাগুলো শুনে। আমি যে ঘটককে যেভাবে বললাম কথাগুলো, ওটা আমার বাবার পাশে বসে বলছে, মানে আমাকে একদম জিম্মি করে রাখছে। আমাকে যখন একটু ফোনে কথা বলতে দিত তখন মানে আমার বাবা, আমার মা, আমার বোন, ভাই সবাই আমার সামনে বসে থাকতো, আর আমার কাছে রোবটের মতো যা দুটো কথা শিখাই দিত মানে ওগুলোই আমাকে বলতে হতো। এরকম আমি যে নিজস্ব কিছু কথা বলবো সেটা বলার কোনো সুযোগ নেই, আমাকে পুতুলের মতো যা শিখাই দেবে তাই আমাকে বলতে হবে। তা আমার বাবা বলছে যে বলো সব। তখন ঘটক যেভাবে বললো যে তোমার তো দেখি এখানে মত নেই, তখন আমার আব্বা আমাকে ধমক দিয়ে বললো, এই সব কী কথা বলছিস, তুই বল যে আমার বাবা যা করবে আমি তাতেই রাজি। আমাকে আমার মা পেছন দিক থেকে চুলের মুঠি ধরে একটু খেসে টেসে দিল, এরকম মানে মারধর করলো, চড়চাপড় মারলো আপনার গায়ে। হ্যাঁ। তারপরে আমি বাবার কথাই বললাম যে ঠিক আছে, আমার এরকম শখ ছিল ঠিকই, কিন্তু আমি চাই বাবা যা করবে তাই, মানে বাধ্য হয়ে বললাম আর কি। মানে রাজি হয়ে গেলেন এবং ছেলেটাকে তখনও আপনি দেখেননি? না, তখনও দেখিনি। তো যাই হোক, রাজি হওয়ার পরে এবার আমি আবারও চুরি করে আমার বয়ফ্রেন্ডকে ফোন দিছি। দেওয়ার পরে আমি বলছি, দেখো আমাকে না এরকম করে বারবার বলছে, আমাকে তো আসলে এঙ্গেজমেন্ট করাবে, তো তুমি এরকম বারবার করে ফোন দিও না, বারবার ঝামেলা করতেছো কিসের জন্য। তখন ও বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি আর ফোন দেবো না। বলছে আমি তো তোমার পক্ষেই আছি, তাহলে তুমি বারবার কেন ফোন করতেছো, আর এভাবে আমার মারধর করতেছে, রাগারাগি করতেছে সবাই, তুমিই তো ভুলাচ্ছ সিচুয়েশনটা, তা এরকম কেন করতেছো। তখন বলছে আচ্ছা ঠিক আছে, আমি ফোন দেবো না। তো এর ভিতরে ও আবার একদিন আমাকে বলেছে যে আমি ওই ছেলের সাথে কথা বলবো, প্লাস তুমিও কথা বলবা। বলার পরে যেভাবে হোক বিয়েটা ভাঙতেই হবে, এনি কস্ট। আমি বলছি যে না, তুমি এরকম বাড়াবাড়ি করো না, আমার কিন্তু খুব যে সিরিয়াস ডিসিশন নিয়েছে তা কিন্তু না, আমার তো চাকরি বাকরি করায় করবে এরকম বলছিল, আর আমার তো মানে এঙ্গেজমেন্ট করাবে এরকম বলেছে তো বাড়ির পক্ষ থেকে, তুমি এত বাড়াবাড়ি করো কেন। তো বলছে না, ও তোমাকে কথা বলতেই হবে। তাই বলে ও ফোনে কথা বললো আমার ওই যে পাত্রের সাথে আর কি, বলে নিয়ে পরে বলছে যে নেন ওই পাত্রীর সাথে কথা বলেন, আমার বয়ফ্রেন্ড বলার পরে আমি বলছি যে দেখেন ঠিক আছে আমার রিলেশন আছে, ঠিক আছে, বাট আমি যে তাকেই বিয়ে করব এরকম না, আমি সবসময় চাই একটা ভালো শিক্ষিত চাকরিজীবী একটা ছেলে, এরকমই আমার পছন্দ। তো আমার বাবা মা যদি ওরকম একটা ছেলেও ঠিক করে আমি তাতেও রাজি, এরকম কথাটা আমি বলেছি, কিন্তু আড়ালে, হ্যাঁ, ওর সামনে বলিনি, বয়ফ্রেন্ডের সামনে বলিনি। তো এটা বলার পরে ওই ছেলেটা সাথে সাথে ঘটককে ফোন দিয়ে বলেছে যে ওই মেয়ে আমার সাথে কথা বলেছে, ওই মেয়ে এই বিয়েতে আসলে রাজি না, ওর একটা বয়ফ্রেন্ড আছে। বলার পরে ঘটক মানে সেই সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি করে গাড়ি ভাড়া করে বাসায় চলে এসেছে। এসে বলছে হ্যাঁ আমি কী সব উল্টোপাল্টা শুনলাম, মেয়েও সেই পাত্রের সাথে কথা বলেছে, মেয়ের বয়ফ্রেন্ডও কথা বলেছে, কী ভয়ঙ্কর কথা শুনলাম, আর ছেলের বাবা আমার সাথে খুব বার্গেনিং করছে, রাগারাগি করতেছে। তো তখন আমার বাবা বুঝে ফেলেছে যে আসলে আমি কাজটা করেছি। ওই দিন আমার মা আর আমার মা অসুস্থ ছিল, আর বাবা আমার মাকে নিয়ে যশোরে গিয়েছিল ডাক্তার দেখানোর জন্যে। তো ওই সময়টা বাসায় আসলে কেউ ছিল না, আমার ছোটো বোন ছিল। তো ওই সময়টাতে আমি আসলে এরকম আমার বয়ফ্রেন্ডই আমাকে বাধ্য করেছে ওর সাথে কথা বলার জন্য। তো বাসায় এসে যখন এরকম হুলুস তুলুস কাণ্ড দেখলো, তখন আমার মাও আমাকে মারলো, তারপরে আমার বাবাও খুব দুর্ব্যবহার করলো। করার পরে আমার বাবা ফোন ধরাই দিয়ে বলছে শোনো, তুমি যদি আসলেই কথা বলেই থাকো মানলাম, অসুবিধা নেই, এখন কথা হচ্ছে যে তোমাকে ভয়েস চেঞ্জ করে ওই ছেলের সাথে কথা বলতে হবে, যে ওই ছেলেটার সাথে তুমি আসলে কথা বলোনি, এটাই বোঝাতে হবে। তো মানে আমি চারিদিক থেকে ধরা খেয়ে গেলাম দেখে মানে খুব মানে ভীতু হয়ে গেছি। আর মানে আমি তো জিম্মি, আমার
বাকশক্তিটাও যেন জিম্মি, এরকম অবস্থা। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। তারপর আমার ওই পাত্রটার সাথে আমার বাবা ফোনে কথা বলাই দিল, আমার বাবার ফোন থেকে বলছে যে কথা বলো। এবার আমি ভয়েস তো আর চেঞ্জ করা যায় না, তারপর আমি চেষ্টা করছি, মানে আমি মারধর খেয়ে একেবারে সোজা হয়ে গেছি আর কি। তো আমি যথাসম্ভব চেষ্টা করলাম যে একটু অন্যভাবে কথা বলার জন্য, যে আমার ভয়েসটা যাতে না বুঝতে পারে আর কি। তো এরকম করে আমি বলছি, না আমার বাবা যা ঠিক করেছে আমি তাতেই রাজি, আমার আসলে কিছু বলার নেই, আপনি যে মেয়ের ভয়েস শুনেছেন সেটা ভুল, ওটা আমি না, এরকম। পরে এখন আমি বলছি তাহলে আপনি বলেন তো দেখি ওই মেয়েটার ভয়েসের সাথে কি আমার মিল আছে? ও বলছে যে না, আপনার ভয়েসের সাথে কোনো মিল নেই। ওই এ কথাটা বললো। তারপরে আমার বাবা, আমার ফোনের পিছন দিকে আমার বোন, আমার মা একদম কান লাগিয়ে থাকতো, আর ওই পাত্র কি বলছে সেগুলো আমার মা আর বোন শুনতো, আর আমার মা বোন দুজন মিলে আমাকে ওই পেছন দিক থেকে কিলঘুষি মারতো আর ফিসফিস করে বলতো এটা বল ওটা বল, আমি রাজি, এরকম করে বলতে আর আমি তাই বলতাম। বলার পরে পরিবেশ ঠিক হয়ে গেল। হওয়ার পরে এবার হচ্ছে পাত্র, মানে ওই আমার ওই পাত্রের বাবা আর কি বলছে যে আমি তো একা দেখে আসছি, এবার আমি চাচ্ছি যে আমার ছেলে, বৌমা, মেয়ে, জামাই সবাইকে নিয়ে পাত্রীকে আর একটু দেখে আসবো, আর হচ্ছে মানে এঙ্গেজমেন্ট করাই আসবো, না এরকম বলার পরে আমি বলছি যে দেখো, আমার বয়ফ্রেন্ডকে বলছি দেখো ওই সামনে শুক্রবার না আমার হচ্ছে এঙ্গেজমেন্ট, ওই তুমি বারবার ফোন দিয়েও কিন্তু পজিশন হলো না, আর আমি তো তাদের হাতে বন্দি আছি, আমার ওই পুতুলের মতো যা বলতে বলছে তাই আমি বলে যাচ্ছি, তাহলে এগুলো করে কোনো লাভ হচ্ছে না, তুমি থামো, এঙ্গেজমেন্টটা অন্তত হতে দাও। তারপর মানে এঙ্গেজমেন্ট হবে হচ্ছে আগামীকাল শুক্রবার, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে আমি বিকেলবেলা আমার বয়ফ্রেন্ডকে জানাচ্ছি যে দেখো আমার আগামীকালকে এঙ্গেজমেন্ট। তো আমি ওরকম বলার পরে আমার বয়ফ্রেন্ড বলছে দেখো আমি খুব দুশ্চিন্তায় আছি, যেভাবেই হোক তুমি এই এঙ্গেজমেন্ট বন্ধ করো, আমি কখনোই চাই না তোমার হাতে এঙ্গেজমেন্টের আংটি উঠুক, আমি একদমই চাই না, যদি এরকম হয় তোমার সাথে আমার রিলেশন কিন্তু ব্রেকআপ হয়ে যাবে। তো আমার বয়ফ্রেন্ড ওভাবে নিষেধ করে দেওয়ার পরে আমি খুব দুশ্চিন্তায় পড়ে গেলাম। পরে হঠাৎ করে আমি ভাবছি কীভাবে বিয়ে ভাঙা যায়, কীভাবে এঙ্গেজমেন্ট ভাঙা যায়, কীভাবে ওদের আশাটা বন্ধ করা যায়, এই দুশ্চিন্তা করতে করতে বাসায় ফিরে আসছি। তোর কি মত এবার বল দেখি, তুই এত ঘুলাচ্ছিস, কি সমস্যাটা কি এবার বল। তো আমি বলছি দেখেন বিয়েটা তো ভেঙেই গেছে, তার টুটুল তো অনেক ভালো স্টুডেন্ট, টুটুলের একটা ভালো চাকরি বাকরি হলে তখন ওর সাথেই আমাকে দিয়েন বিয়ে। এই কথাটা আমি যখনই বলেছি, বলার পরে আমার মা সে চোখ বন্ধ করে উল্টো পাল্টা সারা গায়ে আমাকে বাড়ুন দিয়ে মারতে মারি চোটে আমি সারা ঘরে আমি হিসু করে ফেলছি। হ্যাঁ, ওহো, কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে। আর আমার ভাই বারবার ঠেকাচ্ছে, বলছে থাক আর মারতে হবে না, আর মারতে হবে না। আর আমার বড়পা যখনই বারবার বিয়েতে একটু বাধা আসছিল তখনই আমার বড়পা খুব রেগে যেত, ও বলতো যে ওরে বাবা তাহলে তো টুটুলের সাথে হয়তো ওর বিয়ে হবে, এরকম ওর তো স্বপ্ন ও একাই বিসিএস ক্যাডার হবে। হ্যাঁ, টুটুলের সাথে কোনোভাবেই যেন আমার না হয়, যার জন্য ও বেশি খেপে যেত। তো আমাকে যখন মারধর করেছে তখন আমার বড়পা বলছে যে ঠেকাচ্ছিস কিসের জন্যে, মারুক ওকে মারুক, পাক্কা শয়তান, আর অনেক শয়তান, অনেক হারামি, কতভাবে যে আমাদেরকে হ্যারাস করলো, ওকে কি খারাপ ছেলের সাথে দেওয়া হচ্ছে, এরকম করে মারি চোটে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি ওই মোবাইলে বিয়ে করতেই রাজি আছি। তখন আমার মা বলছে যে ভূত না ঝাড়ালে হয় না, এভাবে বলছে। বলার পরে যাই হোক আমি বিয়েতে রাজি হয়ে গেছি দেখে আমার বয়ফ্রেন্ডের সাথে আমি কথাবার্তা বন্ধ করে দিছি। দিয়ে পরে ও বলছিল যে আর ফোনে ওই আমার ওই পাত্রের সাথে আর কথাটা তো বলবে না, এরকম একটা কথা দিয়েছিল। দেওয়ার পরে আমি যখনই ফোনে আবার রাজি হয়ে গেছি, পাত্রকেও বলে দিয়েছে যে হ্যাঁ আমাদের বাসা থেকে বলেছে না মেয়ে বিয়েতে রাজি, তুমি যা শুনেছো সব ভুল, সবই শত্রুতার কারণে হয়েছে, এভাবে আসলে বিয়েতে আমি রাজি হয়ে গেছি। তো
মানে ওরা যখন এরকম আমি বিয়েতে আপত্তি করতাম তখন আমার বড় বোন, আমরা সবাই আমার চেহারা নিয়ে নেগলেক্ট করেছে। আমার বড় বোন বলতো যে 2 দিন বাদে তো মানে আমার যখন বিয়েটা একেবারে ভেঙেই গিয়েছিলো, মানে ওই যে এঙ্গেজমেন্ট করতে এসেও আসলো না, আমি একটু ঝামেলা করছিলাম। তো ওই সময় আমার বড় বোন বলছিল যে কয়েকদিন পরে তো তাসফিয়ার গায়ে হলুদ, তখন তো অনেক মেহমান আসবে, তা তুই একটু ভালো করে সাজিস, যদি তোর দেখে কেউ পছন্দ করে তখন যদি তোর একটা গতি হয়, এরকম করে মানে উপহাস করে বলল। তো যাই হোক, পরে আমার বড় বোন আমি বিয়েতে রাজি হওয়ার পরে বললো সেই তো রাজিই হলি, তাহলে আর এত ঘোল খাওয়ার কী দরকার ছিল, সারা ঘর হিসু টিসু করে কি একটা ইয়াং মেয়ে লজ্জাও করে না, সি এরকম করে বললো। যাই হোক, আমি তখন মানে নিজে কোথায় যেন হারিয়ে গেছি, এরকম সবাই দুর্ব্যবহার করে আমাকে বিয়েতে রাজি করালো। আর আমি যখন আপত্তি করতাম তখন আমার বাবাও ঘটককে বলতো যে ভাই আপনি টেনশন করেন না, আমার ছোটো মেয়েটার বিয়ে হয়ে গেলে ওকে আমি বাড়ি থেকে বের করে দেব, ও কোনো দারোয়ান টারোয়ান ধরে নিকি করে থাকতে যাক, ওরে আমি বাড়ি থেকে বের করে দেব। দিয়ে এই কথা বললে আমার বাবার সাথে কথা বলতো না। তারপরে আমাকে পরে একদিন সকালবেলা ওরকম আবার ওরকম করে কথা বললো, বলে আমার গলা টিপে ধরে বললো যে মরতে পারিস না, এরকম করে তোর আমি বাড়ি থেকে বের করি। তো যাই হোক, আমি মারধর করার পরে আমি চারিদিক থেকে মানে জিম্মি হয়ে গেলাম, আমি বিয়েতে রাজি হয়ে গেছি। এবার আমার বিয়েটার ডেট পড়লো হচ্ছে জানুয়ারির 7 তারিখ 2011 সাল। তো আমার এই ঘটনাগুলো হচ্ছে মানে ডিসেম্বরের শেষের দিকে, 2010 সাল ডিসেম্বরের শেষের দিকে। তো আমার ছোটো বোনের পাত্রপক্ষ বিশাল গল্প করছিল, বলছিল যে সীতাহার দেবে, অনেক গহনা দেবে, অনেক কিছু, বিশাল গল্প আর কি। মানে আমার মা বাবা সবসময় ওই ঘটকের গল্প শুনেই বিয়েতে রাজি, হ্যাঁ, কেউ যাচাই করেনি যে আদৌ ঠিক শুনছি কিনা, কারণ আপনাকে নিয়ে অনেক টেন্স ছিল তারা। হ্যাঁ, আমার ছোট বোনের ব্যাপারে, আমার ছোট বোনের যে বিয়ে ঠিক করছিল যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ওরও পছন্দ ছিল না। আর ওরও মানে ওর পাত্রপক্ষ থেকেও বড় বড় গল্প শুনেছিল, ওগুলোও যাচাই করেনি আর কি, মানে ছোটো বোনের ওগুলোও যাচাই করেনি, মানে ওরে তো মান সম্মান বাঁচানোর জন্য তড়িঘড়ি করে বিয়ে দিতে চাইছিল। তো যাই হোক, ওর বিয়ের ডেট পড়লো হচ্ছে ডিসেম্বরের 23 তারিখে। তো এদিকে আমিও বিয়েতে রাজি হয়ে গেছি। এবার আমার ছোটো বোনের বিয়ের দিন পাত্রপক্ষ আসলো। তো পাত্রপক্ষ যে মানে আহামরি গল্প দিয়েছিল, সেই গল্প অনুযায়ী বিয়ের দিন কিছুই পাওয়া গেল না। বলছিল যে 40-50 ভরি স্বর্ণের গহনা দেবে, অনেক কিছু, অনেক টাকা দিনমোহর হবে, মেলা গল্প শুনেই তো বাবা মা রাজি হয়েছিল। তবে দেখা গেল যে 1.5 থেকে 2 ভরি স্বর্ণের গহনা দিয়েছে, আর ওই যে হাতে 2টা বালা দিয়েছে, সেটা হচ্ছে ব্রোঞ্জের উপরে 4-5 আনা স্বর্ণ মানে ঘষা টসা দিয়ে বানায় আর কি, ওরকম বালা দিয়েছে। মানে আমার বোন যে অনুযায়ী গল্প শুনছিল সেই অনুযায়ী কিচ্ছু পায়নি, দেখে ওর খুব মন খারাপ, বললো আমার কি দিল, কোথায় দিল, এরকম। তা যাই হোক, আমার ছোটো বোনের বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে শ্বশুরবাড়িতে গেল। আমার বোনটা আসলে একটু কি বলবো, ও মানে অল্পতে একটু বেশি গল্প দেওয়া স্বভাব ছিল ওর। ও আমাকে বলছে ওর বিয়ের 3 দিন পরে ওরা এসছে, মানে আমার ছোটো বোন ছোটো বোনাই ওরা আমাদের বাসায় এসছে বিয়ের 3 দিন পরে। তখন ঘটক মানে আমার বিয়ের জন্য রেডি। তো ঘটক আর ঘটকের ওয়াইফ, আমার ফুপুই হয় ঘটকের ওয়াইফ, তো উনি বলছে যে তাসফিয়ার বিয়েতে, আমার মা বলছে যে তাসফিয়ার বিয়েতে তো বিরাট গল্প শুনলাম, তো সেই অনুযায়ী তো কিছু পেলাম না। তো আমার ফুপু বলছে যে ঠিক আছে, মুসলিমার বিয়েতে আপনারা খুব ভালো করে যাচাই করে নিন, যেহেতু এইটাতে পাননি, আর 2টো পাত্রই তো আমার হাজব্যান্ড ঠিক করেছে, তো এটা আপনারা যাচাই করেই নেন। তখন আমার মা বলছে না, যাচাই করা লাগবে না, যেহেতু পাত্রের বাবা হাজি, যাচাই করা লাগবে না। বলছে না যাচাই করেই নিতে হবে, এরকম করে বললো। কিন্তু তারপরেও যাচাই করেনি। তো বিয়ের 3 দিন পরে আমার ছোটো বোন আসলো রাতের বেলা। তো আমার ওই ঘটক আমার আব্বার সাথে আলাপ করছে যে বিয়ে নিয়ে এই মেয়েটার অনেক ঝামেলা ঝঞ্ঝাট হয়েছে, তো এখন আর বিয়ের ব্যাপারে আমি কোনো কথা বলবো না, এখন রাজি করালে আপনারাই রাজি করাইছেন, আপনারাই ফাইনাল মেয়ের সাথে কথা বলেন। তখন আমার আব্বার ডাকলো, ডেকে আমারে বলতেছে যে হচ্ছে হ্যাঁ বলো, তুমি কথা বলো, তুমি কি বলতে চাচ্ছ। তখন আমার মা রান্নাঘরে বসে রান্না করছে, আমি ডাইনিংয়ে, আমার বাবা, ঘটক, আমার বোন, আমরা কথা বলছি। তো আমি বলছি, আমি লাস্ট চেষ্টা করছি ওটা বিয়েটা আটকানোর, ওটা হচ্ছে আমার লাস্ট চেষ্টা। সেটা হচ্ছে আমি বলছি যে দেখো, তাসফিয়ার বিয়ের সময় তো মানে একেবারে আকাশ ছোঁয়া গল্প শোনা গেল,
তার গহনা, তার পোশাক আশাক, বিশাল গল্প শোনা গেল যে এই দেবে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু বিয়েতে কিছুই হয়নি। তাহলে আমাকে অন্তত এঙ্গেজমেন্ট করায় রাখো, তারপর সব কিছু যাচাই টাচাই করে নিয়ে উনি তো 6-7 মাস পরে আসবে, তখন আমার বিয়ে দিও। এই কথাটা কেবল আমি বলছি, ওটা আমার বিয়ে ভাঙা। তখনও আমি মানে মন থেকে রাজি না, তো মার খেয়ে রাজি হয়েছি। ওই সময় ওটা যখন বললাম, তখন আমার মা রান্নাঘর থেকে বলছে, আর একটু বাড়ুন দিয়ে মারবো নাকি, এরকম বলছে আমার মা। আর আমার বাবা বলছে যে তাসফিয়ার বিয়েতে কি পাওয়া গেছে কি পাওয়া যায়নি ওসব তোমার দেখার দরকার নেই, তুমি এই বিয়েতে রাজি, তুমি এখন কথা বলো। তো আমি দেখলাম যে না, আর আসলে বলার আর কিছু নেই। মনে মনে বললাম, পরে আমি বসে আচ্ছা ঠিক আছে, তোমরা যাবার তাই করো। মানে আমি মানে কেমন আমার মনটা অন্য একটা জগতে, অন্ধকারের মধ্যে হারিয়ে গেছে। হতাশা, মানসিক আঘাত, কষ্ট, দিকে বয়ফ্রেন্ড তো মেলা ঘুলাইয়ে দিল। তো যাই হোক, আমি বললাম আচ্ছা ঠিক আছে। তখন আমার বাবা বললো যে ঠিক আছে, তুমি হাজী সাহেবের সাথে কথা বলো। পরে আমি বলছি কি কথা বলবো? বলছে যে তুমি যে চোখের সমস্যার কথা বলছিলা, উনি কষ্ট পাইছে, তুমি এখন তার কাছে ক্ষমা চাও। আমি কিন্তু সত্যি কথা বলছি যে আমার চোখের সমস্যা, অথচ তার জন্যে আমার বাবা হাজী সাহেবের কাছে আমাকে ক্ষমা চাওয়ালো। যে আমি অন্যায় করছি, ভুল করছি। না, আমি তাই বললাম যে আঙ্কেল সরি, বুঝতে পারিনি, আপনি আমারে মাফ করে দেন। মানে আমি সবার হাতের পুতুল, তো আমি ওইভাবেই বলছি। বলার পরে হয়ে গেল, বিয়েতে আমি রাজি। তারপরে জানুয়ারির 7 তারিখে আমার বিয়ের ডেট পড়লো। আমার ফোন, মানে ওটাতে তো শুধু মেমোরি ছিল। আমার মা বলল, মানে যখন ওই আমাকে মেরে ধরে বিয়েতে রাজি করা ছিল বাড়ুন দিয়ে, তখন বলছে এই ফোনের মধ্যেও নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, তাই বলে ওইটাও কেড়ে নিয়েছিল। হ্যাঁ, তারপরে যাই হোক, পরে আমাকে বলল যে আমি বিয়েতে রাজি হওয়ার পরে আমাকে দেখতে আসবে আরও একবার, আমার ওই হাজী সাহেব আর একবার দেখতে আসবে পরের দিন। আমাকে বললো ভালো ড্রেস আপ করে রাখো, উনি আসবে, দেখে যাবে। আসলো, আসার পরে দেখা টাকা করে গেল। এবার জানুয়ারির 7 তারিখ বিয়ের ডেট পড়লো। তো ওই বিয়ের দিন আমার ছোট বোন, ছোট বোনাই আসছে। তো আমার ছোট বোনাই বলছে আমার মাকে যে আম্মা হচ্ছে আপি, আমি যতদূর শুনেছি যে আপিকে আপনারা যথেষ্ট মেরে ধরে রাজি করাইছেন, তা পাত্র তো আমরা কেউই দেখিনি, তাহলে এভাবে মোবাইলে বিয়ে দেওয়াটা কি ঠিক হচ্ছে? তার চেয়ে বরং এঙ্গেজমেন্ট করায় রাখেন, আমরা সবাই মিলে আরেকটু দেখি যে আমরা যা শুনেছি সেগুলো আদৌ সত্যি কিনা। তখন আমার মা বলছে, ওরে বাবা, ছেলেটার 250 বিঘা জমি আছে, ছেলের বাবার 250 বিঘা জমির মালিক, তাকে 30 বিঘার উপরে বিল আছে, তারপরে ছেলেটা 10 লক্ষ টাকার গহনা নিয়ে এসেছে, তুমি এসে ভালো আর কি বলছো? বাদ দাও, তোমরা ছোট মানুষ, তোমরা বোঝো না আসলে, বাদ দাও, মোবাইলেই বিয়ে হবে। এবার ছেলেপক্ষ চলে আসছে মাইক্রোওয়েভ করে। তো এখন আসার পরে আমার যে মানে কাজী নিয়ে আসছে আমার বাবা, কাজী আনার পরে কাজী বলছে যে মোবাইলে বিয়ে কি, এটা শরীয়ত সম্মত না, এটা আমি পড়াতে পারবো না, আর এই ধরনের বিয়ে টেকেও না, এরকম বোকার মতো সিদ্ধান্ত কেন নিচ্ছেন আপনারা? তখন আমার আব্বা বলছে আপনাকে এসব ভাবতে হবে না, বিয়ে মোবাইলেই হবে। তো বলছে ও আচ্ছা ঠিক আছে। তাই বলে মনে করেন ওই কাজী যে রেজিস্টার খাতা, মানে বিয়ে টিয়ে লেখালেখি, ওই রেজিস্টারে আমার নাম ঠিকানা সব কিছু লিখলো, পাত্রের বাবাও পাত্রের নাম ঠিকানা সব কিছু লিখলো, আর ঘটক হচ্ছে উকিল, আর এরকম। আর হচ্ছে মানে আমার বাবা, তারপরে পাত্রের মামা, এরা পাত্রের ভাই, এরা হচ্ছে বিয়ের সাক্ষী। তা হওয়ার পরে আমাকে মানে এসেছে আমার কাজী প্লাস ওই পাত্রপক্ষের লোকজন, মানে আমার রুমে আসছে, এসে ওগুলো সই টই সব করা আছে, আমি সই করে দিয়েছি। এই পাত্রের ঠিকানা এইগুলো বলে টলে বলছে আপনি কি রাজি, আপনি কি কবুল বলছেন? তখন আমি বলছি যে কবুল। ছেলেটাকে দেখেননি? না 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 না, আমি দেখিনি। আমি মোবাইলে কবুল বলিনি, আমি কবুল বলছি হচ্ছে কাজীর সামনে। কাজী ওখানে আমার বাবা, তারপর কাজী, ঘটক, মানে পাত্রের বাবা, পাত্রের ভাই, এগুলো সবাই আমার রুমে, সবাই দেখছে যে আমাকে কবুল পড়াচ্ছে, আমি কবুল বলছি। তখন মোবাইল ছিল না কানে? না, আমি ছেলেটাও শুনে নাই? না না না, ছেলেটাও শুনে নাই। তা আমি এভাবে কবুল বলছি, আমাকে 3 বার কবুল বলতে বললো, আমি 3 বার কবুল বললাম। বলার পরে ওনারা আমার রুম থেকে বেরিয়ে গেল। তা দেনমোহর করছিল 1 লক্ষ টাকা।
তো এভাবে আমি আর কবুল বলানো, আমি ওদের সামনে কবুল বলছি, আমি ফোনে কবুল বলি নাই, আমার কবুল বলার সাক্ষী না ওনারা। তো যাই হোক, আমি কবুল বলার পরে ওনারা আমার রুম থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পরে ড্রয়িং রুমে ওনারা সবাই বসে আছেন, পাত্রপক্ষের সবাই, আমার ছোট বুনাই, আমাদের বাড়ির সবাই। আমি ছিলাম না, আমি দরজার কাছে, ড্রয়িং রুমে দরজার কাছে আমি দাঁড়াইছিলাম। এখন পাত্র হচ্ছে মানে কাজী হচ্ছে কানে মোবাইলটা নিয়েছে, নিয়ে ওই নাম ঠিকানা সব বলছে, বলে পাত্রকে বলছে বলেন কবুল, বলেন কবুল, এরকম। তো উনি ওই পাশ থেকে কবুল বলছে। আসলে ওই পাত্র বলছে না কে বলছে সে আল্লাহ লাউড জানে। স্পিকারও দেয়নি? না না না, লাউড স্পিকারও দেয়নি। তো কবুল ওইভাবে আসলে বিয়েটা হলো, মোবাইলে সে কবুল বলল, কিন্তু ওই কাবিন নামায় পাত্রের কোনো সিগনেচার নেই, মানে পাত্র উপস্থিতি নেই আর কি। সে বিদেশ থেকে মোবাইলে কবুল বলল, আর আমি দেশে থেকে। তাও আপনারা কেউ শোনেননি সেই কবুল? না, আমরা কেউ শুনিনি সেই কবুল। তো যাই হোক, এবার ওই দোয়া দরুদ পড়লো আর কি, কলেমা এগুলো পড়ে নিয়ে একটু মোনাজাত করলো। সেই সময় ওই আর কি লাউড দিল আর কি, লাউড দিয়ে ওইখান থেকে পাত্রের তার ওই 2-4টা বন্ধু টন্ধু নিয়ে ওই একা একা সেখানেও সে কি পড়ছে দোয়া দরুদ, আর এরাও পড়ছে, মানে এটা লাউডে হয়েছে আর কি। তো কবুলটা লাউডে হলো না কেন? কবুলটা লাউডে হলো না মানে ওরা ওই সময় আসলে বোঝেনি যে এটা লাউডে করতে। আর আমার বাবা মায়ের বিশ্বাস হচ্ছে যে হ্যাঁ আমরা মোবাইলেই বিয়ে দিচ্ছি, ব্যাস। তারা জাস্টিফাই করছে না যে আসলে ছেলেটা কবুল বলছে নাকি আদৌ বলছে না, এগুলো কেউ জাস্টিফাই করছে না। আর তারা মাথায়ও আসেনি যে আদৌ কবুল বলছে, বা ওই কবুল শব্দটা তাদের শোনার আগ্রহ এরকম ছিল না। তাদের কথা হচ্ছে এই মোবাইলই তো বিয়ে দিচ্ছি, এই। আর তাদের সবচেয়ে বেশি আত্মবিশ্বাস হচ্ছে ছেলের বাবা হাজি, সুতরাং তারা কখনোই ফাঁকি দেবে না, এই ধরনের একটা মানে ট্রাস্ট তাদের মধ্যে। তো যাই হোক, বিয়ে হয়ে গেল। হওয়ার পরে আবার আমার শ্বশুর হয়ে গেল হাজি সাহেব। আমরা সবাই মানে একসাথে ডাইনিংয়ে বসে খাওয়া দাওয়া করলাম। করার পরে মানে আমরা না, সরি, ওই মানে পাত্রপক্ষকে আমার ওই ননদ, শ্বশুর, শাশুড়ি সবাই ডাইনিংয়ে বসে আছে, আমি সবাইকে খেতে দিচ্ছি। খাওয়া দাওয়ার পরে ওনারা, আমার শাশুড়ি একটা কথা বলে গেলেন যে মা, এই মোবাইলে বিয়ে হয়েছে এই কথাটা কখনো কাউকে বলবা না। ইভেন আমার মা, আমার পরিবারের সবাইকে বলে গেল যে এই কথাটা কখনো কাউকে বলবেন না যে মোবাইলে বিয়ে হয়েছে, কারণ এটা শরীয়তসম্মত না। আমাদের তো আবারও পরে বিয়ে পড়াতে হবে, যখন ছেলে 6-7 মাস পরে আবার দেশে আসবে তখন তো আবারও বিয়ে পড়াতে হবে, নাহলে তো একসাথে থাকতে পারবে না। আমরা শুধু জাস্ট বেঁধে রাখার জন্যে এরকম করে কবুল পড়ালাম। এরকম কবুল পড়ায় ওই এঙ্গেজমেন্টের আংটিটা আমার হাতে পড়াই দিছে। তো ওনারা খেয়ে দিয়ে চলে গেলেন, আর এভাবে আমাকে বলে গেলেন। বলার পরে পরের দিন সকালবেলা আমার মা হাঁপ ছেড়ে পাড়া প্রতিবেশীদের সাথে বলছে মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি। মানে আমি বললাম না, আমার মায়ের আগাম গল্প করার একটা অভ্যাস আছে, তো ওরকম মানে গল্প করতেছে। তখন পাড়া প্রতিবেশীরা বিশ্বাসই করছে না, বলছে কখন বিয়ে দিলেন, কই কোনো লোকজন আসলো না, কিছুই দেখলাম না, কখন বিয়ে দিলেন? ওরা বিশ্বাসই করতে চাচ্ছিল না। পরে আমার মা বলছে না, গতকাল 1 মাইক্রো লোকজন আসছিল। বলছে হ্যাঁ, একটা মাইক্রো দেখছিলাম। তা আমরা ভাবছিলাম হয়তো আপনার ছোট মেয়ের শ্বশুরবাড়ি থেকে লোক আসছে, এরকম ভাবছিলাম। বলছে না, আমার ওই মেজো মেয়ের মোবাইলে বিয়ে। তো পাড়া প্রতিবেশীরা বলতে লাগলো যে মোবাইলে বিয়ে দিলেন, এটা মোবাইলে আবার বিয়ে হয় নাকি? তখন আমার মা বললো যে না, আসলে ওদের খুব আগ্রহ ছিল, এঙ্গেজমেন্ট করাতে চাইছিলাম, ওদের এত আগ্রহ দেখে মোবাইলেই দিলাম। তো ওরা বললো তো ভালোই তো, পরপর 2টা মেয়ে বিয়ে হয়ে গেল, ভালোই তো হয়েছে। আর আমার মা তো বিশাল ঘটক যেমন গল্প করছে ঠিক সেইভাবেই সেই গল্পগুলোই বলতে লাগলো পাড়া প্রতিবেশীদের সাথে। তো বিয়ের মানে 2 দিন পরে আমার শ্বশুর বললো যে বাড়িতে তো আমরা শুধু বুড়াবুড়িই থাকি, তো বৌমাকে একটু বেড়াতে নিয়ে যাবো, 1 দিন রেখেই মানে আবার দিয়ে যাব, তো মানে একটু দেন। তাই বলে আমাকে বিয়ের 2 দিন পরে আমার শ্বশুর এসে আমাকে একটু নিয়ে গেল বেড়ানোর জন্যে। তো গেলাম শ্বশুরবাড়িতে। যাওয়ার পরে আমার বিকেলবেলা আমার শ্বশুর মানে ঘটক তো অনেক অনেক গল্প দিয়েছিল, তো সেইগুলোর বাস্তবতা আমার শ্বশুর দেখাচ্ছে। তো ঘটক যখন বিয়ের সময় বড় বড় গল্প দিত, শ্বশুরের কানে সেই কথাগুলো যায়নি। হ্যাঁ, তো ঘটক আমার শ্বশুর আমাকে মানে
ইয়ে মানে ড্রয়ার থেকে, আলমারি ড্রয়ার থেকে বের করে মানে ওই ভাউচার আর কি, টাকা ওনার ছেলে আর কি কত টাকা এ যাবৎ পাঠাইছে দেশে ওনার কাছে আর কি, সেইগুলো আমার দেখাচ্ছে। তো বলছে, দেখো বৌমা, আমার ছেলে এ পর্যন্ত আমার কাছে 6 লাখ টাকা পাঠিয়েছে, অথচ ঘটক বলেছিল যে 60 লাখ টাকা তার ক্যাশই আছে। ওকে। এইসব। তারপরে আমার শ্বশুর বলল যে আমার বাবার জমি আমি হচ্ছে ভাগে পেয়েছি 15 বিঘা, অথচ ঘটক বলছিল যে 250 বিঘা জমি, 30 বিঘা বিল, এসব বলছিল। না, আমার মা বাবা কখনোই জাস্টিফাই করেনি জিনিসগুলো। আর হচ্ছে তখন আমি সঠিকটা জানতে পারলাম। জানার পরে আমি দেখলাম আসলে এখন আর প্রতিবাদ করেই বা কী লাভ, তো হয়েই তো গেছে বিয়ে। টুটুলের কি অবস্থা তখন? টুটুল কি করছে? হ্যাঁ, এইটার পরে আমি যখন শ্বশুরবাড়ি থেকে ঘুরে আসলাম, আমার শ্বশুর আমার একটা 3 পিস কিনে দিল, একটা নাকফুল কিনে দিল, আর ওই যে মানে ইমিটেশনের চুড়ি আছে ওইটা মানে 2 ডজন ওই 80-90 টাকা দিয়ে মানে কিনে দিল। দেওয়ার পরে আমি শুনছিলাম যে 10 লক্ষ টাকার গহনা এনেছে। আমি ভাবছিলাম যে অন্তত আমাকে না দিক, কিন্তু দেখাতে তো পারতো যে আমার জন্যই তো এনেছে। আমি এগুলো মনে মনে বলছিলাম যে আমাদের দেখাতে তো পারতো যে বৌমা তোমার জন্য এই এনেছে, তোমাকে উঠানোর সময় এগুলো দেওয়া হবে, এগুলো তো মানে বলতে তো পারতো। আমি তো ঘটকের সব কথাই বিশ্বাস করছিলাম, বাবা মাও তো এরকম করে দিল। তো যাই হোক, আমাকে ওরকম অর্নামেন্টস দিলে, একটা নাকফুল দিছে 300 টাকা দিয়ে, আর ওই ইমিটেশনের চুড়ি আর একটা 3 পিস, এটা দিয়ে আমার শ্বশুর পরের দিন আবার আমাকে রেখে গেল। তো আমি বাসায় এসে বলছি, দেখো এই এই তাদের প্রপার্টির অবস্থা। তখন আমার মা ঘটকের মানে মনে মনে মানে আমার সাথে বলতেছে, খুবই অভিশপ্ত শয়তান হচ্ছে আমার ছোটো মেয়েটার জীবনটা এভাবে নষ্ট করলো, আমার মেজো মেয়ের জীবনটা এভাবে নষ্ট করলো। তো আমি বলছি, কেন ঘটকের দোষ দিচ্ছেন কেন? আপনারা কি যাচাই করতে পারতেন না? আর ঘটককে বিয়ে দিয়েছেন নাকি? বিয়ে তো আপনারা দিয়েছেন। যাই হোক, এভাবে বলার পরে মানে খুব রাগ আমার বাবা মায়ের উপর। এবার আমার ফোনগুলো আমাকে দিয়ে দিয়েছে, আমার ফোন, আমার বোনের ফোন, যারটা তার আমার বাবা আমাদেরকে দিয়ে দিয়েছে। দেওয়ার পরে আবার আমি তখন টুটুলকে ফোন করছি। আমি ফোন করে বলছি, দেখো এরকম তো বিয়ে হয়ে গেছে, তা তুমি তো অনেক পরিবেশ ঘোলা করেছো, আমি তো চাইছিলাম এঙ্গেজমেন্ট করাতে, আর তুমি যেভাবে পরিবেশ ঘোলা করেছো তাতেই ওরা আসলে মোবাইলে, ওদের এমনি বিয়ে দেওয়ার ইচ্ছা ছিল, আমার বাবা মাও বলছিল, কিন্তু আমি এরকম যদি পরিবেশ ঘোলা না হতো তাহলে হয়তো মোবাইলে বিয়েটা বন্ধ করা যেত, কিন্তু তুমি যেভাবে করছো মোবাইলে আমার বিয়ে হয়ে গেছে। তাহলে অবশেষে কী হলো, শেষ পর্যন্ত তো তোমারও পাইলাম না, আর আমার মোবাইলে বিয়ে হয়ে গেল। তখন ও বলল যে, দেখো তোমার সাথে আমার রিলেশন এত বেশি লং হবে এমন প্ল্যান তো আমার ছিলই না। আমি তো আমার ফ্রেন্ডদের সাথে, আমার কলিগদের সাথে বাজি ধরে তোমার সাথে রিলেশন করছিলাম। তোমার সাথে যখন আমার রিলেশন ছিল ওই সময় আমার মিনার সাথে রিলেশন ছিল, মিনা আমার ছাত্রী, আমি আসলে ওকে ভালোবাসি, কিন্তু তোমার সাথে বাজি ধরে আমি রিলেশন করছিলাম, তুমি আমার চিন্তা বাদ দাও। ওকে ওকে, মানে ওই সময় ওটা শোনার পর আমি বলছি, তাহলে এই কথাগুলো আমার বিয়ের সময় তুমি বলতে, যখন তুমি পরিবেশ ঘোলা করছিলে সেই সময় বলতে। তখন বলছে, না এভাবে কি বলা যায় নাকি, বাজি ধরে আসছি এরকম, বা তোমাকে চায় না, এগুলোকে ডিরেক্ট বলা যায় নাকি? যাই হোক, বলিনি। তো ওর ওই কথাটা শুনে মানে মানে এতটাই আমি হতভম্ব হয়ে গেছি যে এ আবার কোন বেইমান। এবার ওর সাথে আর কোনো যোগাযোগ নাই, কথা নাই। এখন আমার বাবা বলতেছে যে বিয়ের যখন আমার প্রায় 4-5 দিন এরকম যাচ্ছে, আমি আমার হাজব্যান্ডের সাথে ফোনে গল্প করি, আমার মন না চাইলেও গল্প করি, কি করব, এখন তো আর কিছু করার নাই। আমার খুব কষ্ট লাগতো বয়ফ্রেন্ডের এরকম আচরণ শুনে, এভাবে মারধর করে বিয়ে দিল। তাই আমি একাই খুব কান্নাকাটি করতাম, করে ওই সময় আমার হাজব্যান্ডকে মানে ফোন দিয়ে আমি হাওমাও করে কাঁদতাম, কিন্তু আমি ওকে বলতে পারতাম না যে আমি কেন কাঁদছি। তো ও মনে করতো আসলে আমি বোধহয় খুব ভালোবাসি, ওকে খুব দেখতে চাই, কাছে পেতে চাই, এই জন্যে আমি কাঁদছি। তো ও আমাকে বুঝাতো, মানে ওর ধারণাটা ভুল, হ্যাঁ, কিন্তু আমি তো আমার মনের কথাগুলোও বলতে পারছি না। তো ও বলছে যে এভাবে কান্নাকাটি করো না, আমি চলে আসবো দেশে, তুমি এভাবে কাঁদলে কিন্তু আমি এখনই চলে আসবো, এরকম করে বলার পরে আমার বিয়ের যখন 5-6 দিন, বিয়ের পরে কি আপনি নিজের বাড়িতে থাকলেন নাকি শ্বশুর বাড়িতে চলে না না, আমি শ্বশুর বাড়িতে একদিন বেড়ানোর জন্য গেছি, 1 রাত থেকে আবার শ্বশুর আবার আমাকে দিয়ে গেছে। হ্যাঁ, তো মানে বলছো যে উঠায় নেওয়ার পরে আমি শ্বশুর বাড়িতে যাবো এরকম। তো যাই হোক, আবার আমার বাবা আমাকে বললো, মানে আমাকে বিয়ে দিয়েই মানে হাফ ছেড়ে বাঁচলো, মানে পাত্রপক্ষ যেরকম বড় বড় গল্প দিছিল যে পড়াবে, চাকরি ঘুষ দেবে, এইগুলো। তখন আমার বাবা বলতে লাগলো যে এখন তো তোমাকে বিএসসি ভর্তি করায় দেবো, তোমার বিয়েই তো দিছি এই কারণে যে ওরা তোমাকে পড়াবে, এখন জামাইয়ের কাছে খরচ চাও, তোমার খরচ কে দেবে?
আর বাসা থেকে আমার মাও মানে খুব খারাপ বিহেভ করতে বলছে, 2 দিন হাজব্যান্ড না হতেই তার দরদ খুব বোঝা শিখে গেছে, এরকম বলছে। আমার আসলে টাকা চাইতে খুব লজ্জা করতো। আমার বলছে যে বিয়ে তো তোমরাই দিছো, তাহলে তোমরা টাকা চেয়ে দাও, আমি কেন চাইতে দাও? বলছে কেন, এখন তো তোর নিজস্ব পরিবেশ হয়েছে, এখন তুই তোর মতো করে ম্যানেজ করে নিবি। আর আমার উপরে চাপাই দিছে এবং আমার বলতে যে তোর খরচ কে দেবে, তোর তো বিয়ে হয়ে গেছে, তোর খরচ কে দেবে, এরকম করে নেগলেক্ট করে কথা বলে। তারপরে আমার আসলে অনেক খারাপ লাগে ব্যবহার আছে এরকম দেখে। আমি আমার হাজব্যান্ডকে বলছি যে দেখো তুমি তো বলছিলে যে চাকরির বাকরির ঘুষ দেবা, পড়াবা, আবার বিএসসি ভর্তি করাই দেবা, সবই তো বলছিলে, তাহলে এই সব শুনেই তো রাজি হয়েছি। কারণ আমার বাড়ি থেকে বলতেছে তুমি বিএসসি ভর্তি করাই দিতে, তা তুমি দাও। বলতেছে যে কেন বিএসসি আমি এখন ভর্তি করাই দেবো, কারণ তোমার মুখ তো আমি দেখিনি, বিএসসি ভর্তি করে বিএসসি পড়াতে তো লাখ লাখ টাকা খরচ হবে, আমি তো তোমার মুখই দেখিনি এখনও, তাহলে এত টাকা এখন তুমি তোমার বাবার ঘরে আসো, তোমার বাবার মায়ের কাছে খরচ চাও। এটা আপনার হাজবেন্ড বললো? বলার পর কি নাম ছিল আপনার হাজবেন্ডের? ওর নাম ছিল হচ্ছে শামসুল। হ্যাঁ শামসুল। তা আমি তখন বললাম দেখো তোমার জামাই এই কথা বলছে, আমার আব্বাকে বলছি যে ও বলছে যে কোনো খরচ আমি দিতে পারবো না, তোমার বাবাকে দিতে বলো, তোমার বাবার বাড়িতে আসো, তোমার বাবাকেই দিতে বলো। তখন আমার বাবার সাথে সাথে আমার ফোনটা কেড়ে নিয়ে বলছে ও তুমি তাহলে এই কথাই বলছো? যে আমার হাজব্যান্ডকে বলছে যে এই তোমার মনের কথা? বলছে হ্যাঁ এটাই মনের কথা, কারণ আমি তো এখনও তার মুখই দেখিনি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিয়েতে তো মানুষ কত গল্পই দেয়, আমার মনের কথা হচ্ছে আমার ওয়াইফকে আমি মোটেই পড়াশোনা করাবো না, আর বাচ্চা কাচ্চা হবে, সংসার করবে, চাকরি বাকরি করাবো না। আর যদি তার খুবই শখ হয় তাহলে আমি ওই প্রাইমারি টিচার হিসেবে আমি ওরে চাকরি করাইতে পারি। এটা শুনে আমার আব্বার খুব মন খারাপ হয়ে গেল। আমার আব্বা বলছে তোমাদের গল্প শুনেই তো দিয়েছিলাম, তাহলে তোমরা যখন এই কথা বলছো তাহলে আমার মেয়ের মুখ আর তোমাকে দেখতে হবে না। দেখার এবার বলে আমার বাবা কাজীকে ডাক দিল। তখন বিয়ের প্রায় 8 দিন। তখন আমার বাবা কাজীকে ডেকে বলছে যে পাত্রপক্ষ তো এই বললো, তা আমার ভাইয়ার এগোনোর ইচ্ছা নেই, যা হবার হয়েছে। তখন আমার কাজী আঙ্কেল খুব ধমক দিল আব্বাকে, বলছে আমি তো নিষেধই করছিলাম আপনারা এইগুলো করবেন না, শুধু শুধু এভাবে পাড়ার প্রতিবেশী সবাই জেনে গেল মেয়ের বিয়ে হয়েছে, এ কী করলেন আপনারা, পুতুল খেলার মতো। তখন আব্বা বলছে যাই হোক বাদ দেন, এখন কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেটা বলেন। বলছে যে এই বিয়েটা রেজিস্ট্রি হয়নি, পাত্রের সই নেই, সুতরাং পাত্রের সইয়ের ব্যবস্থা করতে হবে, করার পরে বিয়ে রেজিস্ট্রি করতে হবে, সেই রেজিস্ট্রি করার পরে যখন আপনারা ডিভোর্সের আয়োজন করবেন সেই সময় আপনারা দেনমোহর যে 1 লাখ টাকা করা আছে ওই টাকাটা আপনারা দাবি করতে পারবেন। তখন আব্বা বলছে আমি এত দূরে এগোতে চাই না, আমি এখনই সমাধান চাই। কী আছে বলেন? বলছে যে তখন কাজী বলছে যে এখন সমাধান একটাই, সেটা হচ্ছে 2 পক্ষ আপনারা এক জায়গায় হাজির হবেন এবং আপনারা সাক্ষী রাখবেন যে আপনারা পরবর্তীতে কেউ কাউকে ডিস্টার্ব করবেন না, যার যার লাইফ সেটেল, তো আপনি কখনো ডিস্টার্ব করবেন না এবং হচ্ছে কোনো দাবি দেওয়া নেই, কিছু নেই, সব বাদ। এই বলে ওই কাবিনের কাগজটা যে রেজিস্টারে আমার আছে ওই কাগজটা আমি ছিঁড়ার পরে আপনারা ওই 2 জনের সাক্ষী রেখে ওই কাগজটা ছিঁড়ে ড্রেনে ফেলে দেবেন। তো এটাই করলো। হ্যাঁ, এইভাবেই মানে ড্রেনে ফেলে দিল 2 পক্ষের সাক্ষী রেখে, ওই বিয়ে ওখানেই শেষ হয়ে গেল। বাস এই কয়দিনের মাথায় শেষ বিয়ে? হ্যাঁ এই কয়েকদিনের মাথায় খরচ পাঠাবে না এই কারণে বিয়ে শেষ হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওরা আসলে আমার বাবা মা ওরা মনে করছিল আমার বাবা মা হয়তো খুব লোভী, 2-4 দিন বিয়ে হতে না হতে এইভাবে চাকরি খরচ দাও, বিয়ের খরচ মানে বিএসসি পড়াও, ওরা মনে করছিল এরা তো আমাদের উপর অনেক প্রেশার ক্রিয়েট করছে, এই কারণে ওরা সরে গেল। আর ওদের মনের কথা তো ওরা বলেছিলই যে পড়াবে না, বিয়ের পরে ওদের মনের কথা ওরা বলেছে। বিয়ের আগে বলছিল যে আমি তো থাইল্যান্ডে নিয়ে এসেও মেয়েকে পড়াতে পারি, এরকম বলছিল। বিয়ের পরে আসল কথা যখন মুখোশ ওদের খুলে গেল তখন আমার বাবা এইভাবে বিয়েটা আসলে বাদ হয়ে গেল। হওয়ার পরে আমি মানে তখন আমার বয়ফ্রেন্ড এটা বলল, আমার বিয়ে বাদ হয়ে গেল, সব মিলায় মানে আমি যে কোন জগতে হারিয়ে গেছি মানে আমি বুঝাতে পারবো না, মানে এটা সহ্য করার মতো না। তারপরে আমি ভাবছিলাম যে আমি আসলে সুইসাইড করব, এরকম মানে বোকার মতো একা একা রাস্তায় হাঁটতাম, খুব খারাপ লাগতো, মনে হতো আমি সুইসাইড করি, মানে আমার তো কোনো দিক থেকে কোনো দোষ নেই, তারপরেও আমাকে এরকম একটা করলো সবাই মিলে, আমার আসলে এই জীবনে কোনো মূল্য নেই এরকম ভাবতাম। তারপরে মনে হতো না, এটা আসলে আল্লাহর বিচার হতেই পারে না, যেভাবে আমাকে মেরে ধরে রাজি করাইছে, পাত্র দেখতে দেয়নি, আমাকে উপহাস করেছে, মানে আল্লাহ বোধহয় অসন্তুষ্ট হয়ে বিয়েটা ভেঙে গেছে, ভালোই হয়েছে, মানে আমি তো আসলে এটা চাইনি হোক, তো বিয়ে ভেঙে গেছে ভালোই হয়েছে এরকম ভাবতাম। কিন্তু গায়ে তো কালি লেগে গেল, আরও 10 জন তো জানলো,
এই হতাশা নিয়ে আসলে খুব কষ্ট লাগতো ওই সময়। পরে আমার বাবা বলতো যে মা মনোযোগ দিয়ে পড়াশোনা করো, চাকরি বাকরির জন্য চেষ্টা করো, যা হবার হয়েছে ভুলে যাও। মানে তাদের কথা হচ্ছে ওসব কোনো ব্যাপার না, ভুলে যাও, খুব সহজেই বলতো আর কি। তো আমি তখন খুব রাগ হতাম যে হ্যাঁ তোমরা তো সবাই মিলে মেরে ধরে এরকম করলে, তাহলে এখন অমনি বলছো ভুলে যাওয়া এত সহজ নাকি সব কিছু? আমার মনের উপর কতটা প্রেশার এসছে, আমি কত কষ্ট পেয়েছি, এগুলো তো তোমরা জানতে চাও না। তখন আমার মা আর আমার বোন বলল এগুলো তো এসব তোর কপালে ছিল, কপাল মানিস না কিসের জন্যে, এগুলো সব তো তোর কপালে ছিল, এভাবে বলতে লাগলো। কপাল। তো আমি আসলে এইসব কথাগুলোর কোনো মানে আমি দিক বিদিক শূন্য হয়ে যেতাম। এরকম এক একটা মানে আশ্চর্য করা অন্যায় কথা শুনে আমার কাছে খুব খারাপ লাগতো, কিন্তু আমি আসলে প্রতিবাদ করতাম না। মানে আমি জানি যে সবাই আমার সাথে এরকমই দুর্ব্যবহার করে, যার কারণে আমি সবসময় চুপচাপ থাকতাম, কোনো প্রতিবাদ করতাম না। তো অনেক কষ্ট লাগতো। আমি মানে যখন আমার খুব খারাপ লাগতো আমি তাহাজ্জুদের নামাজ পড়তাম, আমি কান্নাকাটি করতাম। আমার ওই সময় মানে এত বেশি খারাপ লাগতো, আমি কোরআন শরীফ মানে এইভাবে আমি নিজের কষ্টগুলোকে মানে কম করার চেষ্টা করতাম। তো আমার মানে খুব প্রত্যেক বছর আমি চাকরির পরীক্ষায় টিকার পরে আমার খুব কষ্ট করে মানে আমার এই 16 সালে চাকরি হয় আর কি। আমি প্রতি বছর চাকরি পরীক্ষায় টিকি, যখনই আমার চাকরি হয় না তখনই আমার সরকারি চাকরি, হ্যাঁ সরকারি চাকরি। তা আমার মা আমাকে বলে যে তোরে আল্লাহ ঘৃণা করে, এই জন্য তো চাকরি হয় না, তোর মনে করো দূরভিশন দিছিল এই জন্যই তো চাকরি হয় না। এরকম এক এক সময় যখনই দেখা যায় যে ভাইবার রেজাল্টে আমার রোল নাম্বার আসেনি, তখনই আমার মা এক একটা উদ্ভট কথা বলতো, এরকম করে মানে আমাকেই সবসময় দোষারোপ। তো আমার খুব কষ্ট লাগতো। তো অবশেষে অনেক চেষ্টা করতে করতে আমার 2016 সালে চাকরি হয়েছে আর কি। মানে ওই সময় আমার বাবা আবার অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে যায়। তো আমার চাকরি হওয়া দেখে আর আমার বাবা অসুস্থ, ওই অবস্থা দেখে আমার সংসারের সমস্ত দায়িত্ব আমার ঘাড়ের উপর এসে পড়লো। ইভেন আমার বাবা বলতে লাগলো যে হ্যাঁ আমি অসুস্থ, তা আমার ট্রিটমেন্টের জন্য তুমি লোন নাও। তো এই অবস্থায় আমি সংসার ঠেলছি, লোন আছে, সে লোনের কিস্তি দিচ্ছি, এরকম করেই মানে আমার বর্তমান লাইফ চলছে। তো এখনও বিয়ের প্রস্তাব আসলে আমার মায়ের পাড়া প্রতিবেশীরা বলে দেয় যে ওই মেয়ে তো একবার বিয়ে হয়েছিল, মানে ভাঙার চেষ্টা করে এক কথা। এখন আমার একটা সরকারি চাকরি হয়েছে, এখন তো আমার একটু ডিমান্ড হয়েছে এই। তো সেই হিসেবে যখন আসে পাড়া প্রতিবেশীরা শত্রুতা করে ওই বিয়েটার কথা বলে ভেঙে, হ্যাঁ ওই মোবাইলে বিয়েটার কথা বলে ভেঙে দেয়। তো কিন্তু পাড়া প্রতিবেশীরা সবাই জানে যে আমি আমার হাজব্যান্ডকে দেখিয়ে দিই চোখে, এইটা কিন্তু বলে না। পরে তো পাত্রপক্ষ যখন বেশি আগ্রহ নিয়ে আমার মায়ের কাছে জিজ্ঞেস করে যে ঘটনাটা কী, কারণ অনেক ম্যারিড মেয়েদেরও তো বিয়ে হয় তাই না। তো আমার মায়ের কাছে যখন যায় তখন আমার মা বলে যে না, পাড়া প্রতিবেশীরা যা বলছে সব মিথ্যা কথা, এরকম কিছুই হয়নি। তখন তো বিষয়টা আরো জটিল হয়ে যায়। তখন বিষয়টা আরও জটিল হয়ে যায় এবং সবাই মনে করে যে না, বাবা মা তো সন্তানের দোষ ত্রুটি ঢেকে, তাহলে পাড়া প্রতিবেশীরাই ঠিক বলছে, নিশ্চয়ই মেয়ে কোনো কেলেঙ্কারি করছিল আর ওর বাবা মা গোপন করছে। তার মানে সবাই ভাবে যে ওই বিয়েটা আসলে আমি খারাপ, আমি পালিয়ে গিয়ে বিয়ে করছিলাম, কোনো একটা অ্যাক্সিডেন্ট, আমারই দোষ, এটাই পাত্রপক্ষ ভাবে আর মানে বিয়ে ভেঙে যায়। তার মানে চিন্তা করে দেখুন যে ও কিন্তু এখন ইডেনে পড়াশোনা করছে, ও কোনো পরিচয় এখানে গোপন করেনি এবং খুব সাহসীভাবে নিজের ভূমিকা এখানে সে তুলে ধরেছে যে ইডেনে পড়াশোনা করছে। আপনি মাস্টার্সে পড়ছেন না? জি জি। কোন সাবজেক্টে পড়ছেন? পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্সে পড়ছে, ডিপ্লোমা করাও এবং একটা সরকারি চাকরি করে। আমি গ্রাজুয়েশন এখান থেকেই করছি, ইডেন থেকে গ্রাজুয়েশন করে, ইডেন থেকেই গ্রাজুয়েশন করা, ইডেনে মাস্টার্স করছে এবং একটা সরকারি চাকরি করছে একটা মেয়ে, এবং দেখতে শুনতেও যথেষ্ট সুন্দর মাশাআল্লাহ। আমি ছবি দিয়ে দিয়েছি, আমার ফেসবুক পেজে আছে এবং ইউটিউবে আপনারা আসলে দেখতে পাবেন। এই মেয়েটার শুধুমাত্র পারিবারিক অবহেলা এবং ভুল সিদ্ধান্তের কারণে সামাজিকভাবে সে কতটা বাধাগ্রস্ত হয়ে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে চলে যাচ্ছে। তো আপনি আজকে কেন আসলেন জীবন গল্পে এই গল্পটা বলার জন্য, এবং এত নিজেকে একেবারে প্রকাশ করে কোনো পরিচয় গোপন করেননি, ছবি দিয়ে কেন আপনি সাহসী ভূমিকা নিতে গেলেন? আমি আসলে সাহসী ভূমিকা নিয়েছি কারণ আমি আমার দিক থেকে অলওয়েজ রিয়েল। ওকে, আমি কখনো মানে ঢাক গুড় এই ধরনের মানে আমার মা যেভাবে ঢেকছে দোষগুলো, আমি এগুলো পছন্দ করি না। আর কথা হচ্ছে আমি কখনো মানে কোনো কিছু জটিল বা রহস্য রেখে, কোনো কিছু গোপন রেখে, ভুল ত্রুটি গোপন রেখে আমার কোনো স্বার্থ উদ্ধার হোক, এটা আমি কখনো চাই না, আমি পছন্দ করি না এগুলো। তো আমার মা যেভাবে গোপন করছে এটা আসলে তারই দোষ, মানে এগুলো তো তারাই দিয়েছে, দোষ তো তাদের। এখন তারা এগুলো মানে স্বীকার করছে না, স্বীকার করলে দেখা যাচ্ছে হয়তো পাত্রপক্ষ তাদের সাথে বার্গেনিং করবে যে কেন এভাবে বিয়ে দিলেন।
আচ্ছা আচ্ছা আর আমার মা তো নিজেদের দোষ মোটেই ধরতে চায় না। আচ্ছা। আর কথা হলো যে কপালে ছিল, এই হলো বলতো সব সময়। তো যাই হোক, এখন এইভাবেই বাধাগ্রস্ত অবস্থায় আছে। তো আমার মা আপাতত একটা ঘটক ধরেছে, সেটা তারই একটা দুলাভাই। হ্যাঁ, তো তাকে বলেছে যে আমাদের এলাকায় অনেক শত্রুর মধ্যে আমি বসবাস করি, আমার মেয়ের বিয়ে বারবার এভাবে ভেঙে যাচ্ছে, তো আমি চাই যে মেয়েকে অন্য জায়গায় এনে বিয়ে দিতে। এটা আমার মা আপাতত, মানে এটা আমার ইনস্ট্যান্ট এই ধরনের আচরণ আমি পাচ্ছি আর কি, যেটা আপনার জন্য ভবিষ্যতে ভালো হবে না বলে না মনে ভালো করছেন হবে না? না, কারণ তারা কোনোভাবে আমার বিয়েটা স্বীকার করছে না। কিন্তু বিয়েটা তো আসলে কিছুই না, আমি আমার হাজবেন্ডকে চোখেও দেখি না, আমি চিনতেও পারবো না কার সাথে বিয়ে হয়েছে। তাহলে আপনি আজকে রেডিওতে, আমি যদি ভুল না করে থাকি, আজকের এই জীবন গল্পটা বললেন মূলত একটা উদ্দেশ্য নিয়ে, যে আপনি আপনার একটা ম্যারিড লাইফ চান এবং এমন একটা ছেলেকে চান যে ছেলেটা আপনাকে পুরোটা জেনে শুনে বুঝে তারপরে আপনার জীবনে আপনার এবং জন্য আমাকে হাত যাচাই বাড়ায়। করে নেবে, আমার সাথে কথা বলে। ইভেন আমার যে আপনি কি ধরনের ছেলে চান? আমি চাই, মানে আমি একটা সরকারি কর্মকর্তা, আমি কিন্তু ঝাড়ুদার না, আমি একটা অফিসার। তো আমার হাজব্যান্ডও একটা অফিসার হবে, বা সে আমার সাথে এক ধাপ একটু বেশি, আমার 10ম গ্রেড, হ্যাঁ, আর সে 9ম গ্রেড হোক। আচ্ছা, যদি এরকম না হয়, এরকম না হয় বা বা এরকম পেলেন কিন্তু মানুষ ভালো না, ওইটা আপনার জায়গা থেকে তো আমি সবসময় এখন মনে প্রাণে চাই যে হাজব্যান্ড যেহেতু একটা আপন জিনিস, তো ওই মানুষটার কাছে আমার জন্য কি আছে ওই মানুষটা আমি পেতে চাই, সে ভালো হোক বা খারাপ হোক। তখন ওই লাইফটাই গেলে দেখা যাবে আমার লাইফটা কমপ্লিট হয়ে যাবে, জন্ম বিয়ে সব মিলায় কমপ্লিট। যে আমি শুধু দেখতে আগ্রহী যে আমার সত্যিই কপালে এত কিছুর পরেও আমার ভাগ্যে আসলে ভালো কিছু আছে কিনা। আমরা দোয়া আমি করি একটা আপনার ভালো জন্য, husband। এবং এই অনুষ্ঠানটি শোনার পরে যদি আপনারা কেউ ওনার ব্যাপারে আগ্রহী হন, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।